ওকে, সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এগেইন চলে এসেছি তোমাদের সামনে লাইভ। আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের যে ইংলিশের সিলেবাস এমসিকিউ বেস, যেটা মানে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে যে আমাদের ডেসক্রিপটিভ পার্টটা রয়েছে সেটা বাদ দিয়ে যে এমসিকিউ সিলেবাসটা রয়েছে আমাদের, কেপি কনস্টেবল বলো, মেন্সের ডাব্লিউবি কনস্টেবল বলো, একটাই পরীক্ষা আছে। সাব ইন্সপেক্টরের যে পার্টগুলো রয়েছে সেখানে আমাদের কোন মানে আমার যে এমসিকিউ পার্টটা রয়েছে সেই এমসিকিউ পার্টে কোন কোন পরীক্ষার প্রশ্নগুলো আসতে চলেছে, কোন কোন সিলেবাসটা আছে, কিভাবে পড়বো, সব আজকে আমরা আলোচনা করব। তার আগে আমি খালি একটা জিনিস কনফার্ম করব যে তোমাদের সম্পূর্ণ ভিডিও ক্লিয়ার আছে কিনা, সম্পূর্ণ সাউন্ড ক্লিয়ার আছে কিনা, ভিডিও ক্লিয়ার আছে কিনা, এটা খালি আমাকে একবার ক্লিয়ার করো। ওকে, এখন আমি শুনতে পাচ্ছি এখানে একদম সম্পূর্ণ ম্যাটারটা আমাদের ক্লিয়ার আছে। ঠিক আছে, তো অ্যাজ ইউজুয়াল আমরা এই তোমাদের কমেন্ট সেকশনে সম্পূর্ণটাই আমরা দিয়ে রাখবো, যা যাবতীয় তোমাদের প্রয়োজনের জিনিসগুলো রয়েছে। আমাদের ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো বা অন্যান্য যে সকল লিঙ্কগুলো রয়েছে সেটাও দিয়ে রাখবো। তার পাশাপাশি আমাদের বুকসের লিঙ্ক দিয়ে রাখবো। আমাদের কোচিং এ যারা যারা আবাসিক কোচিং এর মধ্যে দিয়ে প্রিপারেশন নিতে চাইছো বা অনাবাসিক যারা বাড়ি থেকে প্রিপারেশন নিতে চাইছো, সেই ক্ষেত্রে কিভাবে প্রিপারেশন নেবে সমস্তটা আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখছি। তোমরা অবশ্যই কিন্তু সেখান থেকে নিয়ে নেবে, সেখান থেকে নিয়ে তোমরা যার যেটা যেভাবে প্রয়োজন আছে সেই হিসেবে কিন্তু প্রসিড করবে। ঠিক আছে, সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদেরকে দিয়ে রাখছি যাতে করে কোনোভাবে কোনো প্রবলেম না হয়। বুকসের লিঙ্ক থেকে শুরু করে এ টু জেড, আমাদের যদি ইংলিশের বুকটা কেউ নিতে চাও সেই ক্ষেত্রে কিভাবে নেবে, আমাদের কোচিং এ অ্যাডমিশন হলে কোন নাম্বারে কন্ট্যাক্ট করবে, কিভাবে কন্ট্যাক্ট করবে, সম্পূর্ণটা দিয়ে রাখছি। তো কাইন্ডলি অবশ্যই যুক্ত হয়ে যাও এবং ফটাফট কিন্তু আগে শেয়ার করে নাও, যাতে করে কেবল ধরে নাও তোমরা 7-10 জন মতো আমরা একসাথে হয়েছি। বাকি যারা যারা দেখছো কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দাও। আমি এই টপিকটা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে যে আমাদের ইংলিশের সিলেবাসটা আমাদের কি রয়েছে। আমি অ্যাডমিশন নাম্বার তোমাদের দিয়ে রাখলাম, যদি কোনো কারণে ফোনে তোমাদের অসুবিধা হয় সেই ক্ষেত্রে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়েও যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, তো আমাদের যে অ্যাডমিশনের নাম্বারটা রয়েছে কোচিং থ্রু, সেইটা আমি আগে প্রোভাইড করে দিচ্ছি। ওকে, আমি অন করে রাখছি, আমাদের কমেন্টের পার্টটা আমি অন করে রাখছি যাতে করে কারো কোনো সমস্যা না হয়। আমি দেখে নিচ্ছি এখন অব্দি কারো কোনো কমেন্ট আসেনি, শুধুমাত্র লাইকসই করছো তোমরা। ঠিক আছে, নো প্রবলেম। তো আমাদের অ্যাডমিশন কল যদি বলি, আমাদের কোচিং মানে আবাসিকের মধ্যে দিয়ে সম্পূর্ণ এসি ক্লাসরুম, ফ্রি ইন্টারনেট কানেকশন, ল্যাব, মাঠ, বই সবকিছু মিলে আমাদের সলিড প্রিপারেশন, যেটা কি লেভেলের প্রিপারেশন, কিরকম স্টুডেন্ট বেস রয়েছে, ভর্তি রয়েছে, সব তোমরা আমাদের পেজ এবং ইউটিউবে দেখে নিতে পারবে। তো 7384198320 or 9547 এই নাম্বারটা তো আমার মনেই পড়ছে না, আরেকটা নাম্বার যাই হোক, 8617805133, এই সকল আরো অনেক নাম্বার রয়েছে, তোমরা পেয়ে যাবে, কমেন্টে পেয়ে যাবে, তো এগুলোতে কন্ট্যাক্ট করে নিতে পারো। ওকে, বাই দ্য ওয়ে, তো আমাদের পার্টটা হচ্ছে আজকে ইংলিশ। ইংলিশের আমরা কোন কোন পার্ট নিয়ে আমরা পড়বো, কোন কোন জায়গাগুলো আমরা কমপ্লিট করব, এমসিকিউ নিয়ে যদি আমরা আলোচনা করি সেখানে আমাদের কোন কোন পার্ট থাকছে, সমস্ত বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। ঠিক আছে, আজকে আমাদের সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা হবে। ওকে, আমি কমেন্টের অ্যান্সার গুলো একটু করে দিচ্ছি তোমাদের, দিয়ে আমি শুরু করছি এখনই। পরীক্ষায় এক সেকেন্ড স্টুডেন্টস, আমি এটা শেয়ার করে নিই একটু, আমাদের সমস্ত গ্রুপগুলোতে একটু শেয়ার করে নিই যাতে করে সমস্ত স্টুডেন্টস গুলো জুড়তে পারে। কারণ পরে হয় কি, পরে অনেক সময় আমারও নজরে থাকে না, আমারও মনে থাকে না, বা আমি কমেন্টগুলো অনেক সময় চেক করারও সময় পাই না, সেটা ছুটে যায়। তো আমি চাইবো যাতে করে কারো যাতে ছুটে না যায়। আমি এখানে সম্পূর্ণ লিঙ্কটা দিয়ে আমি শেয়ার করে দেবো যাতে করে সবার জন্য এইটা পৌঁছে যায় এবং কারো কোনো বাদ বলে কোনো কিছু না যায়। ঠিক আছে, ওকে, আপাতত কমপ্লিট।
ওকে, তো এইবার বিষয়টা হলো যে আমাদের দু রকমের পার্ট থাকে। ইংরেজির যদি বলি, ইংরেজিতে আমাদের যদি আমাদের সামান্য নাম্বার রয়েছে, যদি আমি ডাব্লিউবি কনস্টেবল বলি 10 নাম্বার আমাদের আছে মাত্র। বাট কেপি যখন আমরা মেন্সের যদি কথায় বলি, মেন্সে কিন্তু আমাদের হিউজ নাম্বার রয়েছে, মেন্সে কিন্তু একটা বড় নাম্বার আমাদের রয়েছে। তো সেইখানে যদি আমি কভার করতে চাই, সেখানে আমার একটা ভালো প্রিপারেশন প্রয়োজন পড়বে। তোমরা এবার ভেবো না যে স্যার মাত্র তো 10 নাম্বার আছে, 10 নাম্বারে আর কি হবে, 10 নাম্বারটা যদি বাদও চলে যায় তো আমার কোনো বিষয় কোনো চিন্তার ব্যাপার নেই, 10 নাম্বার বাদ গেলে যাবে, বাকি তো নাম্বার আছে, 75 নাম্বার আছে। তো আমি তোমাদেরকে এইটুকু বলি, অন্তত এখন এই হাই কাট অফ যেটা হওয়ার প্রবাবিলিটি আমি দেখতে পাচ্ছি, সেই পরিস্থিতিতে যেমনটা করোনার পরে এসএসসি জিডি যখন এক্সাম হয় কিরকম হাই কাট অফ হলো, বাট একবার যখন পরীক্ষা হয়ে গেল তারপরে বছর পরীক্ষায় এবছর আমাদের কাট অফটা কম গেল। দেখো 1.5 বছর ধরে পরীক্ষা হয়নি, 1.5-2 বছর ধরে নোটিফিকেশনের পরে। তো তোমার মনে হয় যে এতটাই কাট অফ ইজি হবে? তোমার এই 10 নাম্বারটা যদি বাদ দাও তাহলে তোমাদের কি চাকরি পাওয়াটা পসিবল হবে? আমার তো মন বলে না কোনোভাবেই পসিবল হবে। হ্যাঁ, হতে পারে, যদি কোনো স্টুডেন্ট 75-এর মধ্যে পরীক্ষা দিয়ে 70 তুলতে পারে, অবশ্যই চান্সেস আছে। যদি এরকম একটা নাম্বার তুলে ফেলে, তার এতটাই দখল ভালো, জিকের ক্ষেত্রে বলো, ম্যাথের ক্ষেত্রে বলো, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে বলো, রিজনিং এর ক্ষেত্রে বলো, বিরাট দখল। এরকম অবশ্যই স্টুডেন্টস থাকবে, আমি সেটা বলছি না যে এরকম স্টুডেন্টস থাকবে না, অবশ্যই এরকম স্টুডেন্টস থাকতে পারে যাদের এখানে সমস্ত সাবজেক্টে একটা বিরাট দখল রয়েছে। মানে এমন কোনো সাবজেক্ট নেই যেখানে তাদের দখল নেই, সমস্ত সাবজেক্টে বিশাল দখল রয়েছে এক্সেপ্ট ইংলিশ। সেই স্টুডেন্টসদের ক্ষেত্রে পসিবল, হ্যাঁ ঠিক আছে তাদেরকে। বাট এটা যদি আমি দেখি যে বলছে স্যার আমার ম্যাথটা তো পারবো, ঠিক আছে, রিজনিংটা পারবো, জিকে তো কখনোই পজিশে আমি এখানে 20 তুলতে পারবো না, আবার আমি ইংলিশও পারি না, তো তোমার মনে হয় যে তোমার জন্য কেউ বসে থাকবে? কেউ বসে থাকার নেই, ফ্র্যাঙ্কলি স্পিকিং কেউ বসে থাকার নেই, তোমাদের কিন্তু করতে হবে। তো আমি এখানে বিষয়টা যে এখানে আলোচনা করব, এখানে আজকের আমার আলোচনার যে মুদ্রা পাঠটা রয়েছে, সেই আলোচনার পাঠের ক্ষেত্রে আমরা যে বিষয়টা নিয়ে মেন আলোচনা করব সেটা হলো সেই সকল স্টুডেন্টসদের, দু রকমের স্টুডেন্টস থাকছে আমাদের। একটা হলো মানে ধরে নাও লো লেভেল, যাদের একটু ইংলিশে কম আছে, আর যারা হাই অ্যাপটিটিউডের স্টুডেন্টস রয়েছে তাদের ক্ষেত্রে। এই দু ধরনের স্টুডেন্টসদেরকে নিয়ে আজকে আমার এই আলোচনা। কেননা যাদের মোটামুটি প্রিপারেশন ভালো আছে তাদের খুব একটা সমস্যা হবে না, তাদের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না। কিন্তু মেন প্রবলেমটা হয়ে দাঁড়ায় যে সকল স্টুডেন্টসদের বেসিকটুকু ধারণা নেই ইংলিশের ক্ষেত্রে, কেননা ছোটবেলা থেকে ইংলিশটাকে তারা স্কিপ করে এসছে বা গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসছে, তারা সেইভাবে জোর দেয়নি। তো আমাদের যে কম্পিটিটিভ এক্সামের ইংলিশের পার্টটা থাকে, সেখানে দুই ধরনের আমরা জায়গা দেখতে পাই, ঠিক আছে। কোনো কোশ্চেন থাকলে কিন্তু লাইভ ক্লাসেই করবে, চেষ্টা করবে করার। আমরা কিন্তু দুই ধরনের আমরা কিন্তু ক্রাইটেরিয়া দেখতে পাই। ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা থাকে সেখানে আমাদের থাকে মুখস্থের পার্ট, সেখানে থাকে আমাদের হলো মুখস্থের পার্ট। আর একটা ক্রাইটেরিয়া থাকে যেখানে আমাদের থাকে বোঝার পার্ট, বুঝে আমাদেরকে কমপ্লিট করতে হবে। যখন আমরা বুঝে গেলাম, বোঝার পরে তারপরে সেটার উপরে বেস করে আমাদের কিন্তু কোশ্চেন অ্যান্সার আমাদের হয়ে থাকে। এইবার আমাদেরকে সেই জায়গাতে জানতে হবে যে আমাদের এই যে দুই ধরনের আমি পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম না, এই দুই ধরনের পার্ট গুলো আমাদের কি কি। তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এখানে দুই ধরনের পার্ট গুলো কি কি রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা আমি করছি, অফ করছি। এবার আমি কিন্তু ধীরে ধীরে এই যে আমার যে বইটা রয়েছে, ঠিক আছে, ইংলিশ অমনিভার্স বলে পেয়ে যাবে, ফ্লিপকার্ট, অ্যামাজন, মেশোতে পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে। দেখবে যে এখানে কিভাবে বাংলায় করে রেখেছি, কেন এই বইটা আমি রেকমেন্ড করবো সেটাও তোমরা বুঝে নিতে পারবে। সম্পূর্ণটা আমি ক্লিয়ার করি। সবার আগে আমি মুখস্থের পার্টটা নিয়ে আলোচনা করব, কেননা আমি ধরে নিচ্ছি এখানে যে সকল স্টুডেন্টস গুলো এখন আমরা ক্লাসেস দেখছো তার মধ্যে 70-80% স্টুডেন্টসদেরই ইংলিশে প্রবলেম রয়েছে, এটা আমি ধরে নিয়ে আমি ক্লাসটা করাচ্ছি। দেখো যারা পারে তাদের তো সমস্যা নেই, তারা যে কোনো উপায়ে পারবে, বাট আমাকে গোড়া থেকেই জিনিসটা তুলে ধরতে হবে। তো এইবার আমি বলছি যে আমাদের ধরে নিচ্ছি যে সকল স্টুডেন্টসদের দুর্বলতা আছে, সে তাদের প্রথম যে পার্টটা নিয়ে আলোচনা করা উচিত সেই সকল পার্টগুলো কি কি। প্রথমত আমাদের যে পার্টগুলো নিয়ে আলোচনা করতে হবে বা বুঝতে হবে, বুঝে মুখস্থ করার যে পার্টগুলো রয়েছে সেটা হলো আমাদের হলো আচ্ছা স্পেলিং রুলস এবং স্পেলিং রুলস। তো ঠিক আছে, রুলস বুঝার পার্ট চলে গেল, বাট স্পেলিং এক কথায় প্রত্যেক বছর তো আমাদের একটা দুটো করে স্পেলিং আসেই পরীক্ষাতে। দেখা যাচ্ছে 10 নম্বরের পরীক্ষা আসলো না, বাট কেবি কনস্টেবল ওখানে তো বাদ যাবে না,
এমসিকিউ তো বাদ যাচ্ছে না। তো আমাদের স্পেলিং এর রুলসটা যতটুকু করলে করলে না হলেও যে কমন স্পেলিং গুলো রয়েছে সেই স্পেলিং গুলো কিন্তু ডেফিনেটলি আমাদের কিন্তু কভার করতে হবে। এইবার বলে রাখে স্টুডেন্টস, যে এমনও স্টুডেন্টস আমার কোচিং এ আছে যে স্টুডেন্টস গুলো, আমি যদি না সিম্পলি বলি, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরে নাও আমার এখানে এমনও স্টুডেন্টস আমি দেখতে পাই, সাউন্ড বাবা ঠিক আছে তো? সাউন্ডটা ক্লিয়ার না হলে কিন্তু বলবে, আমি একবার দেখে নিই। হ্যাঁ এখন অব্দি তো ঠিকই আছে, খুব একটা প্রবলেম দেখতে পাচ্ছি না। ওকে, সাউন্ড ধরে নিচ্ছি যে এই স্টুডেন্টসকে আমি বললাম যে স্টুডেন্ট এইটার মানে এটা ইয়েটা কি, উচ্চারণটা কি, অ্যান্টোনিম সেখানে লেখা আছে, তারা উচ্চারণটা করতে পারছে না, মানে তো বোঝা দূরের কথা। তাহলে আমি সেই সকল স্টুডেন্টসদেরকে নিয়ে কি করব, কিভাবে পসিবল? তো তোমাদেরকে আমি এর আগের দিনও যখন আমি এই অবধি করছি তাই আমি দেখাচ্ছি, আবার এখানেই আসছি। আমি অবশ্যই বলবো তোমাদের হাতেও যদি কোনো বই থাকে সেখানে যাতে অবশ্যই মাথায় রাখবে ইংলিশটা যাতে বাংলাতেও সম্পূর্ণ কনভার্ট করা থাকে অ্যাজ পসিবল অ্যাজ। হয়তো তাদের জন্য প্রয়োজন নেই যে সকল স্টুডেন্টসরা ইংলিশে উচ্চারণ করতে পারে, ইংলিশে এভারেজ, ইংলিশে খুব ভালো, আউটস্ট্যান্ডিং, বাট আমি এইটুকু কনফার্ম দিয়ে বলছি যারা আমাদের পুলিশের স্টুডেন্টস রয়েছে তাদের 70-80% স্টুডেন্টসদের কিন্তু ইংলিশের খুব প্রবলেম, কারণ বেসিক উচ্চারণ অব্দিও আমি দেখতে পাই অনেকে করতে পারে না। ঠিক আছে, তো যে স্পেলিং টেস্ট গুলো থাকবে সেখানে যাতে স্পেলিং এর পরে এরকম ভাবে সেটার উচ্চারণ বা বাংলা মানে অন্তত দেওয়া থাকে। ঠিক আছে, না পারলে গুগল ইউজ করবে, গুগল থেকে কিন্তু সেইটা কিন্তু অবশ্যই কভার আপ করার চেষ্টা করবে। আচ্ছা, এটা গেল আমাদের স্পেলিং এর ক্ষেত্রে গেল। আমি যে জিনিসটা প্রথম বলতে চাইছিলাম যে কেন এটা তোমরা ইয়ে করবে, তাহলে মুখস্থের পাঠের মধ্যে প্রথম যে আমাদের আসছে স্পেলিং রুল। স্পেলিং এর ক্ষেত্রে কি করবে? স্পেলিং এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্পেলিং মুখস্থ করবে। স্পেলিং মুখস্থ করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল তোমরা বুকসটা যেটা আমাদের রয়েছে সেটা কিছুটা করে নিলে, বা তোমাদের হাতে যদি কোনো বই থাকে বা কোনো বই আছে সেটা আমাকে কমেন্টে লিখে জানো, কেমন কি বলে দিতে পারবো। সেখান থেকে দেখলে, দেখে নিয়ে ইউটিউবে অনলাইনে চলে গেলে ফ্রি প্ল্যাটফর্ম অনেক রয়েছে, সেখান থেকে দেখলে কোচিং এ যারা আমাদের জয়েন করছে, আমরা তো রেগুলার আমি প্র্যাকটিস করাচ্ছি, সেখান থেকে অটোমেটিক্যালি সেই জিনিসগুলো চলে আসছে। অনলাইন পেইড ক্লাসও যারা আমাদের জয়েন করছে সেখানে আমি সেই সকল রুলস গুলো দিয়ে আমি করিয়ে দেবো, যেখানে মুখস্থ করতে হবে আমাদের। এগুলো হচ্ছে মুখস্থের পাঠ, কারণ মুখস্থ তো মাথায় থাকে না, কিছুদিন পর আমরা স্যার ভুলে যাই, তখন কি করব? প্র্যাকটিস, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। তোমাকে যত প্র্যাকটিস করবে মুখস্থের পাশাপাশি, যত তোমরা প্র্যাকটিস করবে তত কিন্তু গিয়ে তোমাদের নলেজ বাড়বে, সেই সকল এবং বেস বাড়বে, নলেজও বাড়বে এবং বেসটাও বাড়বে। তো তোমাদের মোর অ্যান্ড মোর প্র্যাকটিস প্রয়োজন, যদি মনে করো যে আমাকে এগুলোতে কমপ্লিট করতে হবে, মানে আমাদের এই পার্টগুলো কমপ্লিট করতে হবে, ইংলিশে আমাদের প্রপার মার্কসটা আমাদের তুলতে হবে। ঠিক আছে, তো আমাদের মুখস্থ, সবার আগে মুখস্থের পাঠের মধ্যে প্রথম যেটা আমরা দেখতে পেলাম সেইটা আমাদের রয়েছে স্পেলিং। স্পেলিংটা আমাদের সম্পূর্ণ মুখস্থের পাঠ রয়েছে। ঠিক আছে, ওকে স্টুডেন্টস, এক সেকেন্ড ওয়েট করো, আমি একটু শেয়ার করে নিই আমাদের গ্রুপগুলোতে। কয়েকটা গ্রুপ আমাদের বাদ চলে গেছিল, স্টুডেন্টস গুলো পরে বাদ চলে যাবে। পরবর্তী স্যার আপনি লাইভ আসলেন, আপনি একটু গ্রুপগুলোতে দিয়ে দিলেন না, তাহলে তখন আবার তারা অবজেকশন দেওয়া শুরু করবে। তো আমি একটু দিয়ে রাখি যাতে করে সব স্টুডেন্টস গুলো এক জায়গাতে হতে পারে, কারণ সবসময় স্টুডেন্টসটাও অবগত থাকতে পারে না। ঠিক আছে, ওটাও পসিবল না, কারণ হয়তো তারা পড়ছে এই সময়টাতে। আমি এই গ্রুপগুলোতে দিয়ে দিলে হচ্ছে, এটা দেখো আপনাদের গ্রুপে যারা জয়েন করতে আছো, গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে। হ্যাঁ, তো যারা গ্রুপ জয়েন করবে, গ্রুপটা জয়েন করে নাও, তাহলে ইংলিশের এই বিষয়টা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। যারা যারা গ্রুপ জয়েন করতে চাইছো ফটাফট গ্রুপগুলো জয়েন করে নাও। ঠিক আছে, আমিও আমাদের গ্রুপগুলোতে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, যাতে করে সরাসরি লাইভ ক্লাসটা স্টুডেন্টসরা জয়েন করতে পারে। ঠিক আছে, ওকে ওকে, কমপ্লিট। ওকে ওকে, এখন অব্দি কমেন্ট, আচ্ছা কমেন্টের কেস আছে, এবারে কমেন্টে এবার চলে আসি। কমেন্ট এখানে এখন অব্দি আমাদের আসেনি, কেউ কমেন্ট করনি, শুধুমাত্র আমাদের ইয়েটা করেছো। ঠিক আছে, ওকে। তো যারা যারা কমেন্ট করেন এখন থেকে এখন করে দিতে পারো, কোনো সমস্যার ব্যাপার নেই, আমি তোমাদেরকে অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করছি এখন থেকে। ঠিক আছে, ওকে, সাউন্ড কোনো ইস্যু হলে অবশ্যই জানাবে। ওকে, এবার দেখো আমি তোমাদের যে কথাটা বলছিলাম, তাহলে আমাদের প্রথম আসলো স্পেলিং রুল। স্পেলিং রুলটা কিন্তু আমাদের এটা চলে গেল মুখস্থের পার্ট। তারপরে আমাদের যে পার্টগুলো মুখস্থ করতে হবে সেই পার্টটার মধ্যে আমাদের রয়েছে হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। ঠিক আছে, কোন পার্টটা রয়েছে আমাদের? সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। ঠিক আছে,
আচ্ছা আমি না ডিরেক্টলি বইয়ের মধ্যেই চলে যাই, তাহলে আমাকে তোমাদের বোঝাতে হয় থিঙ্ক সুবিধা হবে। কোথায় চলে গেল? স্পেলিং কত পেজ? 135 পেজ, তাই না? আমি একদম 135 পেজেই চলে যাচ্ছি। আগে আমি মুখস্থের পার্টগুলো ক্লিয়ার করব, হ্যাঁ, তারপরে গিয়ে আমি ক্লিয়ার করব তোমাদের হচ্ছে 135 পেজ, তারপরে আমি ক্লিয়ার করব তোমাদের সাথে যেগুলো বোঝার পার্ট আছে। গোটাটাই আজকে ইংলিশের একদম পোস্টমর্টম করে দেবো, কিন্তু খালি যুক্ত থেকো আমাদের সাথে এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করো, ফটাফট লাইভ ক্লাসটা শেয়ার করো, যাতে করে সকলে মিলে একসঙ্গে যুক্ত হয়ে ক্লাসগুলো ইয়ে করতে পারে। দেখো, যে সকল স্টুডেন্টস গুলো আমাদের মনে করো যে ধরে নাও কথার কথা বেসিক টুকুও জানা নেই, আমি বইটা যখন রেডি করেছিলাম তখন এই জিনিসটাকে মাথায় নিয়ে রেডি করেছিলাম যে যে সকল ওয়ার্ডের শেষে ডাবল এল থাকে অন্য ওয়ার্ডের সঙ্গে সঙ্গে যুক্ত হলে একটা এল বিলুপ্ত হয়, মানে একদম বেসিক থেকে স্পেলিং রুলস। কিন্তু এগুলো যে সকল ওয়ার্ডের শেষে এল এর পূর্বে ভাওয়েল থাকে তাদের সঙ্গে ইডি বা আইএনজি যুক্ত হয়। ওয়ার্ডের অন্তিমটিকে জোর দেওয়া হলে ইডি বা আইএনজি যোগ করার সময় সেটি ডাবল হয়। এই ধরনের সমস্ত সাফিক্সের রুল, প্রেফিক্সের রুল। সাফিক্স কাকে বলে? পরে যদি কোনো ওয়ার্ড বসে। প্রেফিক্স কাকে বলে? প্রি মানে আগে, আগে যদি কোনো ওয়ার্ড বসে। এইভাবে সমস্ত পার্টগুলো কিন্তু পরপর আমাদের এখানে কভার করা আছে। যে সকল ওয়ার্ডের শেষে ডাবল ই, ও ই, ডাবল ওয়াই এগুলো থাকে সেখানে ইডি ছাড়া বাকি ভাওয়েল সাফিক্সে ওয়াই ই লুপ্ত হয় না। যে সকল ওয়ার্ডের সাথে আই ই থাকে সেখানে আইএনজি সাফিক্স যুক্ত করার সময় লুপ্ত হয়। এরকম আমাদের সমস্ত বেসিক রুলস গুলো দেওয়া আছে। এইবার চলে আসবে আমাদের হচ্ছে স্পেলিং টেস্ট। স্পেলিং টেস্ট যখন তোমরা স্টুডেন্টস করবে, তোমাদেরকে একটা সিম্পল আমি একটা কথা বলে রাখি, স্পেলিং টেস্ট যখন তোমরা করবে অ্যাকচুয়ালি হয়টা কি জানো? আমাদের যখন ধরে নাও এটা তোমার মুখস্থ, আমি প্রবলেমটা নিয়ে সবার আগে বলি। স্পেলিং রুলস এর ক্ষেত্রে সব থেকে যে বড় প্রবলেম, সেই প্রবলেমটা নিয়ে আজকে আলোচনা করি। স্পেলিং এর সব থেকে বড় প্রবলেম হচ্ছে এখানে যে প্রথম ওয়ার্ডটা আছে সেটা আছে আমাদের হচ্ছে হেটেরোজেনাস। কি ওয়ার্ডটা আছে আমাদের এখানে? হেটেরোজেনাস। এই যে হেটেরোজেনাস ওয়ার্ডটা আছে, যখন তুমি পরীক্ষার হলে অপশন পাবে তখন গড়বড়টা কোন জায়গাতে হয়ে যাবে জানো? চারটা অপশনে যদি একবার চোখে দেখে নাও মাথা খারাপ হয়ে যাবে, কোনটা সঠিক আর কোনটা ভুল। করে এত ছোট ছোট তোমাদের অপশন গুলোর মধ্যে তোমাদের ইয়ে থাকবে, তোমার পার্থক্য থাকবে, যে যখন তোমরা দেখবে দেখার সময় ফট করে তোমাদের মনে হবে যে না এটা ঠিক, মনে হবে এটা ঠিক। যেমন এখানে যেমন হেটেরোজেনাস, দেখো ছোট্ট একটু যে হেটেরোজেনাস, এখানে দেখো হেটেরোজেনাস বলতে তিনটা এন, এখানে হেটেরোজেনিয়াস। অ্যান্সার বি এখানকার রাইট অ্যান্সার। কিন্তু আমার উচ্চারণটা যদি আমি ঠিকঠাক না জেনে থাকি, এই ছোট্ট একটু যে কমপ্লিকেশনস গুলো রয়েছে, মাঝখানে একটা এন বাড়তি করে দিয়েছে, মাঝখানে অমুক একটা বাড়তি করে দিয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টস প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, প্রত্যেকটা লাস্ট মোটামুটি 15 ইয়ার্স প্রিভিয়াস কোশ্চিন যেগুলো প্রিভিয়াস ইয়ার এসছে আমার বইতে কিন্তু শুধু প্রিভিয়াস ইয়ার গুলো দিয়ে আমি কভার করেছি। তো এটা যে অনেকে মনে করতে পারে যে স্যার আপনি যে বইগুলো ইয়ে করছেন এগুলোতে এত কম কেন? আমি দেখো বাড়তি আমি কোনো জিনিস দেওয়া পছন্দ করি না। তার জন্য আমাদের গুগল আছে, তার জন্য আমার ইউটিউব, বহু ফ্রি প্ল্যাটফর্ম আছে, বহু প্ল্যাটফর্ম আছে। তো তোমার প্র্যাকটিস করতে হলে সেখানে মানে অল দ্য টাইম তুমি করতে পারবে। তোমার দরকার যেটুকুটা, আমি শুধুমাত্র সেইটুকুটার উপরে ইয়ে করা বিশ্বাসী। কনোইজার তুমি সার্চ করে দেখো, তুমি ইউটিউবে যাও, তোমরা এসএসসি যে কোনো ওয়েবসাইটে যাও, যে কোনো জায়গায় যাও, এই যে কনোইজার যে ওয়ার্ডটা আছে দেখবে কতবার কত রকমের পরীক্ষা আসে। সোমনামবুলিজম, এই যে উচ্চারণটা আমি করলাম সোমনামবুলিজম, এই উচ্চারণটা তোমাকে সবার আগে জানতে হবে। তার জন্য তোমাদের এই যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর ব্যাখ্যা থাকাটা খুব জরুরি, উচ্চারণগুলো থাকাটা ভীষণ জরুরি, যেগুলো আমাদের বইয়ের মধ্যে সম্পূর্ণটা দেওয়া রয়েছে। এইভাবে জিনিসগুলো করবে। যদি কোনো জায়গায় কোনো তারপরে তোমাদের হাতে দেখা হলো অন্য কোনো বই আছে, সেই ক্ষেত্রে কি করবে, এটাকে একটু গুগলে মেরে নেবে। কনোইজার ভুলটা কিন্তু গুগল নেবে না, ঠিকটাই নেবে, তখন তুমি সেটার মানেটা জেনে নিতে পারবে। বই কোনো নতুন করে রাখার কোনো বিষয় নেই, সব সময় চেষ্টা করবে বইয়ের পাশের মধ্যেই লিখে রাখার। যদি উচ্চারণ না পারো উচ্চারণ অব্দি এখানে লিখে রাখবে, যদি মানে না জানো মানেটা এখানে লিখে রাখবে। যখন এটাকে তুমি বাংলায় কনভার্ট করে নেবে তখন তোমার এটা মুখস্থ হবে, আইদার মুখস্থ হবে না। একটা বন্ধু আমার আছে যে খুব ভালো ইংলিশ পারে, তো ও দেখতে পাচ্ছি যে ও খুব ফটাফটে এটা ইংলিশ দেখে দেখে ইংলিশের মতো মুখস্থ করে নিচ্ছে, তাহলে আমি পারবো না কেন? আমিও পারতে হবে। আরে বাবা, সে ইংলিশ হয়তো ভালো পাবে, তুমি হয়তো ম্যাথ ভালো পারো,
এটা কম্পিটিশন তোমার তোমার বন্ধুর সাথে নয়। যে প্রবলেমটা আমি স্টুডেন্টসদের মধ্যে দেখি, ও পারছে তো ও ওভাবে করছে আমিও, আরে এক একজনের এক এক রকম বিষয় থাকে। এটা আমি সেই সকল দুর্বল ছাত্রছাত্রীদের জন্য বলছি যাদের স্পেলিং এ উচ্চারণ, স্পেলিং কেন, যে কোনো ওয়ার্ডে উচ্চারণের অব্দি প্রবলেম, মানে তো জানেই না। তারা অবশ্যই পাশে লিখে রাখবে, যেটা লেখা আছে সেটা নিয়ে অবশ্যই কিন্তু পড়বে, ঠিক আছে? এই জিনিসগুলোকে ডিয়ার কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু মাথায় রাখবে। এগুলোকে তুমি যদি মাথায় না রাখো তাহলে কিন্তু প্রবলেম কিন্তু বাড়বে, প্রবলেম কিন্তু কোনো মুহূর্তেই কমবে না। সোমনাম্বুলিজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। নিদ্রাহীনতার ইংলিশ কি? ইনসোমনিয়া। তো ইনসোমনিয়ার আমার সঠিক উত্তরটা কি? ভেসেফেরাস, কগেন্সি, সার্কামলোকুশন, গ্র্যান্ডিলোকুয়েন্স, এই যে ওয়ার্ড গুলো রয়েছে, লোকুইসিটি, এগুলো এইভাবে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। স্পেলিংটা তাহলে আমাদের ফার্স্ট কি থাকছে? স্পেলিং, যেখানে থাকছে আমাদের মুখস্থ। প্রথমত আমরা মুখস্থ করব কিভাবে? আমরা যখন মুখস্থ করব একেবারে বেশি নেবো না, অল্প অল্প করে নেব। সেকেন্ড, সেটার উচ্চারণ যদি না পারি আমরা গুগল থেকে বা ইউটিউব থেকে সেটা চেক করে নেব। চেক করে নিয়ে সেটার মানেটা চেক করে নেব, এবং সেটা আমরা যে বই আছে আমাদের হাতের কাছে সেই বইয়ের মধ্যে লিখে রাখবো। এই বইয়ের মধ্যে আমার দেওয়া রয়েছে, এখানে সমস্যা নেই। তোমাদের অন্য কোনো বই থাকলে সেখানে লিখে নেবে। এই বই যারা নেবে তারা তো অর্ডার করলে তোমরা পেয়ে যাচ্ছ, তখন থেকে তোমরা এটা পেয়ে যাবে। সিম্পল, ঠিক আছে? এবং অবশ্যই এই যে নিয়মগুলো বলছি না, ছোট ছোট বিষয়গুলো যেগুলো আমাদের, এই যে ছোট ছোট নিয়মে যে তোমাদের উপস্থাপন আমি করছি, এই প্রসেসটা আমার কোচিং এ কিন্তু দীর্ঘ। আমার সাকসেস রেটটা তো হাই কেন? আমাদের এখান থেকে এতজন পাস করছে কিভাবে? পড়ার এই যে ছোট ছোট, দেখো, পড়ার জন্য বই মার্কেটে অ্যাভেলেবেল, তার জন্য কোনো কোচিং কোনোদিন কারো প্রয়োজন হতো না। এই অনলাইন কোচিং, অফলাইন একাডেমি, এই আবাসিকে থেকে স্টুডেন্টস, এত এত স্টুডেন্টস বাইরের ডিস্ট্রিক্ট থেকে এসে থাকছে কি কারণে? এই ছোট ছোট জিনিসগুলোকে ক্লিয়ার করার জন্য। পড়তে হয় কিভাবে জানাটার জন্য একটা একাডেমিতে মানুষ জয়েন করে থাকে বা একটা ছাত্রছাত্রী জয়েন করে। এটা জানার জন্য না, অ্যাকচুয়ালি কি কি পড়বো, কিভাবে পড়বো সেটা জানার জন্য। কি কির মধ্যেও অনেক পার্ট থাকে, 6 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? দেন আমাদের এইভাবে কিন্তু সম্পূর্ণ এটা আমার যে বইটা রয়েছে, এটা আমার বই থেকেই সম্পূর্ণ এই পার্টটাকে আনা। তোমাদের যে হাতের কাছে বই রয়েছে সেখান থেকেও তোমরা পড়তে পারো, বা আমাদের বই নিয়েও তোমরা কমপ্লিট করতে পারো। কিন্তু যেভাবে বললাম, উচ্চারণ এবং মানে, এই জিনিসগুলোকেই কিন্তু কমপ্লিট করতে হবে। এবং একেবারে না একদিনে ধরো না 20টা বা 30টা করলে, পরের দিন যখন আবার করতে বসতে 20-30টা করতে নিয়ে আরো 20-30টা নিয়ে নিলে, তাহলে টোটাল কত হলো? 60। তাহলে একদিনে 60টা আমার কমপ্লিট হলো। আবার পরের দিন তুমি 20-30টা নিয়ে বসতে, এবার আগের যে 60 রয়েছে সেটাকেও একসঙ্গে নিয়ে নিলে, তাহলে একদিনে হয়ে গেল 90। এভাবে যদি মোটামুটি তোমরা 250-300 করো, করার পর যখন তোমরা মক টেস্ট মারতে বসবে, দেখবে মক টেস্টে গিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলোই তোমরা পাবে। এগুলোই সব পাবে। এগুলো ধীরে 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 তোমাদেরকে এগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে প্রথম যে পার্টটা, যেটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। এবং সব থেকে ভাইটাল পার্ট এবং আমার মতে একটু কঠিন পার্টি, যেটা হচ্ছে যদি আমি মুখস্থের পার্টের মধ্যে আনি, সেটা আমার হলো চ্যাপ্টার 13-এ আমাদের বইয়ের মধ্যে যেটা রয়েছে, সেটা হলো অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম। এই অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিমটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? ভেরি 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 ইম্পর্টেন্ট এবং ভেরি ক্রুশিয়াল পার্ট আমাদের ইংলিশের অ্যান্টোনিম এবং সিনোনিম, ঠিক আছে? ওকে, অ্যান্টোনিম এবং যে সিনোনিমের যে পার্টটা রয়েছে, অ্যান্টোনিম এবং সিনোনিমের পার্টের মধ্যে দেখতেই পাচ্ছ, আমি একটা কথা তোমাদেরকে এর আগেও বলেছিলাম, যখন তোমরা পড়বে তখন কিন্তু যে পাশে যদি মানেগুলো না দেওয়া থাকে না, খুব সমস্যা। অ্যাকচুয়ালি আমাদের যে ইংলিশ বইগুলো রয়েছে সেখানে না এই উচ্চারণ বা মানেগুলো আমাদের দেওয়া থাকে না। সব থেকে বড় প্রবলেমটা হয়ে দাঁড়ায় এই জায়গাতে। তো এই যে মানে, ফ্রেন্ডলি মানে কি? বন্ধুত্বপূর্ণ। ওয়ার্ড কি? অ্যামিকেবল। এর আমাদের সিনোনিম কি? ফ্রেন্ডলি। আর অ্যান্টোনিম কি? এনিমিটি, মানে আমাদের শত্রুতা। ক্লিয়ার? এই যে সম্পর্কটা তৈরি হচ্ছে, তারপরে কি? ইনডিজেন্ট মানে কি? দরিদ্র বা অভাবী। ওর সিনোনিম কি? ডেস্টিটিউট। এবং তার অ্যান্টোনিম কি? অ্যাফ্লুয়েন্ট, মানে যার প্রচুর সয় সম্পত্তি রয়েছে। তারপরে হচ্ছে প্রভিসো, মানে কি? শর্ত বা বিধি। তো স্টিপুলেশন তোমাদের সিনোনিম, এবং এর অ্যান্টোনিম কি? আমাদের বেন। তাহলে একটা জায়গাতে দাঁড়িয়ে যদি তোমাদের সিনোনিম, মানে, অ্যান্টোনিম সমস্তটা যদি আমাদের এখান থেকে কভার হয়ে যায়, তাহলে এর থেকে আর ভালো কি হতে পারে? তো তোমরা যখন এটা সাজিয়ে গুছিয়ে পড়বে, এটা যখন মুখস্থ করবে তোমরা,
তখন তোমরা এটা মুখস্থ অল্প অল্প করে করছো, তারপরে ইউটিউবকে ইউজ করছো, গুগলকে ইউজ করছো, বারবার এগুলোর উপরে মক দিচ্ছ, তখন গিয়ে কিন্তু তোমাদের এটা সলিড প্রিপারেশন আসবে। তাহলে ফার্স্ট আমরা কি বললাম, স্পেলিং, যেটা আমাদের মুখস্থ করতে হবে। দেখো বারবার বলছি কিন্তু, যাদের গোড়ায় গন্ডগোল আছে বা শুরু করছো বা খুব দুর্বল হচ্ছে না, তারা কিন্তু ফার্স্ট আগে মুখস্থের পার্ট দিয়ে তোমরা কিন্তু কমপ্লিট করবে, তারপরে গিয়ে কিন্তু বোঝার পার্ট করতে পারো, ডিউরিং দ্য টাইমও করতে পারো, অসুবিধা নেই, বাট আস্তে আস্তে করবে। ঠিক আছে, দুম করে সব বুঝতে একেবারে যাবে না, না পারবে বুঝতে চলে যাবে সাবজেক্টের উপরে ইন্টারেস্ট, একদম কোনো কাজই হবে না। ঠিক আছে, তো এক্স্যাক্টলি আমি যেভাবে তোমাদেরকে বলছি, তো এইভাবে তোমাদের ধীরে ধীরে যেভাবে আমি লিখে রাখছি সিনোনিম অ্যান্টোনিম মানে সমস্ত কিছুটা একেবারে কমপ্লিট রাখবে, যাতে করে গিয়ে তোমাদের আর কোনো প্রবলেম ফেস করতে না হয়। ঠিক আছে, যেটুকুটা যেভাবে আছে এখানে আমাদের বইয়ের মধ্যে, সেটা তোমরা যাদের আমাদের বইটা আছে তারা বলতে পারো কিরম কি তোমাদের লেগেছে না লেগেছে, এটা আছে সেটা তো গেলই। তোমাদের হাতেও যদি বই থাকে সেটাকে এইভাবে একটু কনভার্ট করে নেওয়ার চেষ্টা করবে, বা নিজের মতো করে টাইপ করেও নিতে পারো, বা নোটও যদি তোমরা রেডি করার থাকে সেই নোটটাও তোমরা অবশ্যই রেডি করে নিতে পারো। নেক্সট আমাদের যে মুখস্থের পার্টটা রয়েছে, সেই মুখস্থের পার্টটা রয়েছে আমাদের হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বটাও আমাদের কিন্তু মুখস্থ করতে হবে, বাট দেখো ফ্রেজাল ভার্বটা এত বেশি থাকে এবং এতটা ক্রিটিক্যাল হয় অনেক ক্ষেত্রে, যে কারণে কিন্তু অনেক স্টুডেন্টস এটাকে ছাপিয়ে চলে যায়, বাট কিছু করার নেই। এটাও কিন্তু একটা পার্ট, যেটা আমাদের শূন্যস্থান পূরণের মধ্যে আসতে পারে, যেটা আমাদের প্রিপোজিশন আকারে আসতে পারে, বা অনেক ভাবে আসতে পারে। জেনারেল থিং কি, একটা ভার্বের সঙ্গে কোনো প্রিপোজিশন অ্যাড হয়ে জেনারেলি আমাদের হচ্ছে ফ্রেজাল ভার্ব তৈরি হয়। বাকি আরো অনেক নিয়ম রয়েছে, তার মধ্যে তো তৈরি হতে পারে। যেমন অ্যাক্ট মানে কোনো কাজ করা, বাট অ্যাক্টাপন যদি হয় তার মানে অ্যাফেক্ট। অ্যাফেক্ট কিন্তু এফেক্টের অপোজিট। এফেক্ট মানে ভালো ফলাফল, অ্যাফেক্ট মানে খারাপ ফলাফল। তা ঠিক আছে, অ্যাক্টন মানেও ক্ষতি। দেন ব্রিং অ্যাবাউট মানে কজ টু হ্যাপেন, কোনো জিনিসকে ঘটানো। ব্রিং মানে আনা, বাট এখানে যখন অ্যাবাউট একটা প্রিপোজিশন আমার যুক্ত হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে কজ টু হ্যাপেন বা ঘটানো। ব্রিং ডাউন যখন আসছে, সেটাকে রিডিউস করা, কমানো বা নিম্নমুখী করা। এই ক্লাসগুলো কিন্তু আমি সম্পূর্ণ করাবো। ইংলিশটা কিন্তু অলরেডি আমাদের লাইভ ক্লাস চলছে, রাহুল স্যার তোমাদের ক্লাস করাচ্ছে, বাট যে ম্যাটার গুলো নিয়ে ক্লাস হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব তৈরি। তো চিন্তার কোনো কারণ নেই, স্যার যখন ক্লাসগুলো করাবেন আমার সম্পূর্ণ ম্যাটার গুলো নিয়ে উনি ক্লাস করাচ্ছেন, তো তোমরা এটা কিন্তু সম্পূর্ণটা পেয়ে যাবে। আর যদি মনে হয় যে আমার কাছে এসে তোমরা ক্লাস করবে, আমার সাথে আমার আমার গাইডেন্সে তোমরা ক্লাস করবে, চিন্তা ভাবনা না করে আমাদের কোচিং জয়েন করো। বালুঘাট দক্ষিণ দিনাজপুর আবাসিকের মধ্যে দিয়ে সম্পূর্ণ প্রিপারেশনটা তোমরা কমপ্লিট পেয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের কিন্তু পার্ট গুলো কমপ্লিট করতে হবে। সবার আগে আমি যেটা বারবার বলছি, যে মুখস্থের পার্টের মধ্যে দেখো আমি কিন্তু বেশি দিয়ে রাখিনি। একটা হয় কি, তোমার ব্রাস্টের উপরে 10টা 12টা দেওয়া হয়, তো সম্ভব না, মুখস্থ রাখতে হবে, তো শেষে গিয়ে পরীক্ষা অব্দি পৌঁছতে হবে আমাকে। দেন কলের উপরে আমাদের 7টা দেওয়া রয়েছে, ক্যারির উপরে 2টো, কাস্টের উপরে 2টো, ক্যাচের উপরে, যতটুকু যেটার উপরে প্রয়োজন A to Z তোমাদের ঠিক ওইভাবেই কিন্তু কমপ্লিট করা রয়েছে। তোমরা যেখানে তোমাদের হাতে বই রয়েছে বা এই বই বাদে অন্য কিছু ম্যাটার যদি থাকে সেম, বাট এটা কিন্তু তোমরা পড়বে আর ভুলবে, পড়বে আর ভুলবে। যখনই পড়বে আর ভুলবে তখনই সেটার উপরে এরকম করে এমসিকিউ তোমরা প্র্যাকটিস করা শুরু করে দেবে। আই হোপ তোমাদের হাতেও যদি কোনো অন্য বই থাকে সেখানেও কিন্তু এই প্র্যাকটিস সেটটা তোমাদের ডেফিনেটলি আছে, তো প্র্যাকটিস সেট নিয়ে কিন্তু সেইটাকে অবশ্যই প্রসিড করবে। এবারেও তোমরা ইউটিউব থেকেও প্র্যাকটিস করতে পারো, অনলাইন কোনো প্ল্যাটফর্মে যেখানে যেখানে তোমরা যুক্ত আছো সেখান থেকেও তোমরা কিন্তু ডেফিনেটলি প্র্যাকটিস অবশ্যই করতে পারো। ঠিক আছে, ওকে স্টুডেন্টস, এখন অব্দি কোনো কারো কিন্তু কোশ্চেন আমি পেলাম না। যদি কারো কোশ্চেন থাকে কোন রকম, অবশ্যই কিন্তু লাইভ ক্লাসেই কিন্তু করার চেষ্টা করো। হ্যাঁ, লাইভ ক্লাসেই কিন্তু করার চেষ্টা করো, এতে করে আমার উত্তর দেওয়াটা সেই ক্ষেত্রে সুবিধা হবে। ঠিক আছে, লাইভ ক্লাসেই কোশ্চেন করার চেষ্টা করো, আমার উত্তর দিতে কিন্তু সেখানে অনেকটাই সুবিধা হবে। ওকে, ওকে, ঠিক আছে। নেক্সট আমাদের কি আছে, নেক্সট আমাদের যেটা বললাম এমসিকিউ আমাদের যেগুলো আছে সেগুলো আমাদের কমপ্লিট করতে হবে, তবেই গিয়ে আমাদের একটা সুন্দর প্রিপারেশন তৈরি হবে। তারপরে এটা ইজি, এটাও আমাদের গেল একটা মুখস্থের পার্ট, বাট এটা হচ্ছে আমাদের ইজি, একটা ইজি পার্ট। সেটা আমাদের কি আছে, লিস্ট অফ মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়মস, ইডিয়ম ফ্রেজেস।
ইডিয়াম ফ্রেজটা কিন্তু আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, বাট খুব ইজি পার্টের মধ্যে আমাদের চলে আসে। আমি তোমাদের যে কথাটা বারবার বলছি, প্রবলেমটা কোন জায়গাতে হয়? প্রবলেম হয় আমার তোমাদের হাতেও যদি অন্য কোনো বই থাকে, সেখানে বিষয়টা কি হয়ে দাঁড়ায়, অল দ্য ড্রপ অ্যাট হার্ট, এটার যে ডান ইজিলি উইদাউট এনি প্রিপারেশন, মানে প্রিপারেশন ছাড়াই যদি তোমরা পরীক্ষা পাস করে গেলে, সেরকম সিচুয়েশনকে বলা হচ্ছে অল দ্য ড্রপ অফ দ্য হার্ট। কিন্তু এটার যে মানেটা, যে বাংলা মানেটা, সেটা জেনারেলি বইয়ের মধ্যে দেওয়া থাকে না। এইবার প্রবলেম হয়ে যায় কি, যদি বাংলা মানেগুলো না দেওয়া থাকে ইডিয়াম ফ্রেজ গুলোর, আমাদের পরীক্ষার হল অফ দি মাইন্ডটা পৌঁছায় না। আমি সেই সকল ক্যান্ডিডেটের কথা বলবো যেটা 0 to 70% অফ দি স্টুডেন্টস রয়েছে। আমি সেই স্টুডেন্টসদের কথা বলছি না যে 70 to 100% এখানে হতে পারে ইংলিশ মিডিয়ামের প্রচুর স্টুডেন্টস আছে, তারা এগুলো পেরে যাবে, ওদের বাংলার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমাদের বেশিরভাগ স্টুডেন্টস তো বাংলার মিডিয়ামে, তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এই বাংলাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। সেই কারণে এই যদি তোমাদের হাতে অন্য কোনো বইও থেকে থাকে, সেখানে অবশ্যই চেষ্টা করবে এই বাংলাটা তোমরা কিন্তু বুকস এর মধ্যে নোট করে নেবে, নিয়ে তারপরে পরপর মুখস্থ করাটা স্টার্ট করে দেবে। মুখস্থ কিন্তু একেবারে আবারও বলছি, যেমন ধরে নাও আমার এই বইটাতে যেটা রয়েছে, আমার বইটাতে কতগুলো রয়েছে, আমার বইটাতে মোটামুটি মানে 200-র উপরে আমাদের ইডিয়াম ফ্রেজ আছে। এখানে তো দেওয়া রয়েছে 60 এর মোর অন ইডিয়াম ফ্রেজ, মানে প্রায় 200-র উপরে হবে, বেশি হবে, 200-র উপরে ইডিয়াম ফ্রেজ রয়েছে। এগুলো প্র্যাকটিস সেট হিসেবে পরে এগুলো রয়েছে। তো এই যে ইয়েগুলো প্র্যাকটিস যখন তোমরা করছো, এরকম করে যদি বাংলাগুলো তোমরা যদি না পাও হাতের কাছে, তাহলে কিন্তু প্রবলেম। তো এগুলো মুখস্থ যখন করবে, মুখস্থের সময়ও কিন্তু একেবারে মুখস্থ করবে না, বারবার যেটা বলছি আস্তে আস্তে মুখস্থ করবে, এবং অবশ্যই মক টেস্টের মতো করে কিন্তু ধীরে 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 প্রসিড করবে, এবং এগুলো টেস্ট কিন্তু বারবার দিতে থাকবে, তবেই গিয়ে কিন্তু এগুলো মুখস্থ হওয়া পসিবল, নচেত কিন্তু তোমরা এগুলো ভুলে যাবে। এটা নিয়ে কোনো মানে ভুল নেই, মানে 100% যে মক টেস্ট রয়েছে, এই মক গুলো যে বইয়ের মধ্যে রয়েছে বইয়ের মধ্যে দিতে পারো, অনলাইনে যেগুলো মক টেস্ট রয়েছে সেই অনলাইন মক টেস্ট গুলো তোমাদের কিন্তু অবশ্যই দিতে হবে। ঠিক আছে, নেক্সট আমাদের মুখস্থের পার্ট নোট করে নেবে। ফার্স্ট আমাদের কি ছিল মুখস্থের পার্টের মধ্যে, স্পেলিং এরর ছিল, যেটা আমাদের মুখস্থ করতে হবে। ফ্রেজাল ভার্ব হলো, দেন আমাদের হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা আমাদের আছে, সিনোনিম অ্যান্টোনিম আছে, ইডিয়াম ফ্রেজ, এই অবধি আমরা দেখলাম, আরো আছে, সেগুলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সেম দেখো আমি বইটাতে কি করেছি, কেন এইটা মানে স্টুডেন্টসদের জন্য পড়া এতটা ইজি, এবং কেন স্টুডেন্টসরা এত ভালো রেজাল্ট করছে আমাদের এখান থেকে, কারণটা কি, আমি সব মানে জিনিসটা একবারই খাটনিটা কেটেছি যাতে করে সব থেকে ইজি ভাবে ওরা কমপ্লিট করতে পারে। এর বাইরেও পড়ানোরও কিছু বিষয় থাকে, যেমন এদের মানে স্টুডেন্টস এর যে লেভেল বেসটা, সেই লেভেল বেসটাকে ধরে এগোতে হয়। কারো ক্যাপাসিটি বেশি থাকে, কেউ একবারে 50টা মুখস্থ করে নিতে পারবে, এমনও থাকবে কেউ 10টা মুখস্থ করতে পারবে না। সেই 10টা কিভাবে বাড়িয়ে সেটা 50টা করতে হয়, সেই ক্যাপাসিটিটা জানতে হবে, বা সেই ক্যাপাসিটি তোমাদের নিজেদেরকেও তৈরি করতে হবে যারা বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছ। বারবার বলছি, যেখান থেকে প্রিপারেশন নাও না কেন, অবশ্যই গাইডেন্স কিন্তু একটা নেবে, উইদাউট গাইডেন্স কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার হয় না। যেমন দেখো, ওয়ান ওয়ার্ড ডিনোটিং পারসন যদি বলি, ওয়ান হু ক্যান নট শিওর অ্যাবাউট গড এক্সিস্টেন্স, এই যে ওয়ার্ডটা রয়েছে, এবার দেখতে পাওয়া যাচ্ছে যে বাবা তোমরা এটার মানেটাই বুঝতে পারছো না, এক্সিস্টেন্স অনেকে উচ্চারণই করতে পারছো না। তো তার জন্য এই হেল্প গুলো কিন্তু ভীষণভাবে প্রয়োজন। যে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নয়, সেটা কি অ্যাথেইস্ট বলে, অ্যাগনোস্টিকও বলা হয়। তাহলে এই যে উচ্চারণগুলো রয়েছে, এগুলো তোমরা গুগলেও পেয়ে যাবে, সঙ্গে পাশাপাশি এই যে বাংলা মানের গুলো রয়েছে, সেগুলো আমাদের জানা দরকার। অ্যাট এ টাইম একটা বইয়ের মধ্যে যতই তোমার দেওয়া থাক না কেন, 1000টা তোমার ইডিয়াম ফ্রেজ দেওয়া থাক না কেন, আমি বারবার বলবো অ্যাট এ টাইম মুখস্থ করার সময় 30-এর উপরে মুখস্থ করবে না। যখন মুখস্থ করতে বসবে 30-এর উপরে করবে না, এবং যখন পরের দিন সেটা গিয়ে আবার রিপিট করবে, পিছনেরটা নিয়ে নেবে, এবং অল দা টাইম মুখস্থের পাঠগুলোকে মক টেস্টের মধ্যে দিয়ে আনার চেষ্টা করবে। সেই মক টেস্টের জন্য যাদের কোনো অপশন নেই, তারা ফ্রি ইউটিউব প্ল্যাটফর্মও দিতে পারো, আর বেস্ট যদি হয় তাহলে তো কোনো আর কথাই নেই, সেটার জন্য তোমরা কিন্তু কোচিং তোমরা জয়েন করে নিয়ে সেই জিনিসটা প্রসিড করতে পারবে। ঠিক আছে, তো এই বাংলা মানেগুলো কিন্তু জেনে প্রসিড করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ, সেটা কিন্তু প্রয়োজন। বাংলা মানেগুলো তোমরা যদি ঠিকঠাক না বুঝতে পারো, না জানো, তাহলে কিন্তু সেটা কিন্তু মুখস্থ করা যাবে না। তারপরে তোমাদের ওয়ান লাইনার, এবং তারপরে তোমাদের লাগবে হচ্ছে মক টেস্ট। এই মক টেস্ট গুলো কিন্তু ভীষণই ভাবে কার্যকরী। ঠিক আছে, মানে যে মক টেস্ট গুলো রয়েছে, মক টেস্ট গুলো কিন্তু খুবই কার্যকরী। ঠিক আছে, নেক্সট আসবে সিমিলিস। সিমিলিসটা কিন্তু আমরা অনেকেই বাদ দিয়ে চলে যাই,
সিমিলিসটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন আমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, সিমিলিস বলতে কি, অ্যাজ স্লো অ্যাজ স্লথ। ঠিক আছে, মানে খুবই স্লথ, যে মানে খুবই তোমার হচ্ছে স্লো। অ্যাজ বিজি অ্যাজ বি, আমি একটা বি দিয়ে তোমাদেরকে না এটা আমি একটু ক্লিয়ার করে দিই, তাহলে আরো জিনিসটা তোমাদের কাছে ইজি হবে। দেখো, বি কথাটার মানে, বি মানে আমাদের মৌমাছি। ঠিক আছে, বি মানে কি, বি মানে আমাদের রয়েছে মৌমাছি। মৌমাছির সারাদিনের কার্যকলাপ কি থাকে? মৌমাছির সারাদিনের কার্যকলাপ থাকে মধু সংগ্রহ করা। ও কিন্তু কোনো সময় রেস্ট করে না, সব সময় বিজি থাকে। তাহলে আমি বিজিয়েস্ট একটা পতঙ্গের মধ্যে বলতে পারি আমাদের বি। তাহলে সেই কারণে বলা হচ্ছে একজনকে যদি বলে অ্যাজ বিজি অ্যাজ বি, মানে কাইন্ড অফ যদি বলে সারাদিন রাত সে পরিশ্রম করে চলেছে, বিজি থাকছে, কাজ করছে, তাহলে তাকে কার সঙ্গে তুলনা করা হয়? বি বা মৌমাছির সঙ্গে। এই ধরনের যে তুলনা কারোর সঙ্গে যদি করা হয়, তাহলে সেটাকে আমাদের সিমিলি বলা হয়ে থাকে। ঠিক আছে, সেইখানে তোমাদের কার সাথে কিভাবে তুলনা করা হচ্ছে, এই যে পার্ট গুলো রয়েছে, অ্যাজ কোল্ড অ্যাজ আইস। আইস মানে কি? বরফ। তাহলে বরফের মতো ঠান্ডা। ঠিক আছে, তো এটা আমাদের নেচারের জন্য হতে পারে, কোনো সিচুয়েশনের জন্য হতে পারে, কোনো ওয়েদারের জন্য হতে পারে। ঠিক আছে, ওকে। তোমাদের কি কোনো রকম সাউন্ড ইস্যু বা কোনো রকম স্কিনে কোনো রকম কোনো ইস্যু হচ্ছে স্টুডেন্টস? স্কিনের কোনো প্রবলেম? ওকে, না, আই থিঙ্ক কোনো প্রবলেম এই মুহূর্তে নেই। ঠিক আছে, এখন অবধি কিন্তু কেউ অ্যাপিয়ার করলেন না যে কারো কোনো প্রবলেম আছে কিনা। আমি কিন্তু ধরে নিচ্ছি যে এখন অবধি কারো কোনো প্রবলেম নেই, যেগুলো বলছি সেখানে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে কিন্তু লাইভ সেশনেই অবশ্যই করার চেষ্টা করুন। তো সিমিলিস গুলো আমাদেরকে কিন্তু এভাবে মুখস্থ করে নিতে হবে। নেক্সট হচ্ছে সাউন্ডস মেড বাই ডিফারেন্ট অবজেক্টস, মানে কোন জিনিস থেকে কোন আওয়াজটা হয়ে থাকে। যেমন ড্রামের আওয়াজকে কি বলে? বিট বলে। হর্নের আওয়াজকে টুট বলে। চেনের আওয়াজকে ক্ল্যান বলে। উডস মানে কাঠের আওয়াজকে ক্র্যাকেল বলে। এরকম দরজার আওয়াজকে ব্যান্ড বলে। শুজ আওয়াজকে ক্র্যাক বলে। এই ধরনের যে মানে ইয়েগুলো, কার আওয়াজ কি, বা ধরে নাম পশু, বিভিন্ন পাখির আওয়াজকে কি বলে? চার্প বা চিট। বিটেলের আওয়াজকে ড্রোন। বিস মৌমাছির আওয়াজকে বলে হাম। ডিয়ার্সের আওয়াজকে বলা হচ্ছে ড্রোনস। এরকম কিন্তু বিভিন্ন আওয়াজগুলো আমাদের কিন্তু প্রয়োজন পড়বে, কার আওয়াজ কোনটা। ঠিক আছে, এইগুলো আমাদের মুখস্থ করতে হবে। দেন হচ্ছে অ্যানিম্যাল অ্যান্ড দেয়ার বেবিজ, মানে হাতির যে শিশু, হাতির শিশুকে কি বলা হচ্ছে? কাফ। লায়ন সিংহের বাচ্চাকে কি বলা হচ্ছে? কাফ। ডলফিনের বাচ্চাকে কি বলা হচ্ছে? কাফ। ক্যাঙ্গারুর বাচ্চাকে কি বলা হয়? জয়ী। পেঙ্গুইনের বাচ্চাকে কি বলা হচ্ছে? চিক। এরকম কিন্তু কার শিশুকে কি বলে? অ্যানিম্যাল এন্ড দেয়ার বেবিজ। এখান থেকেও কিন্তু তোমরা ডেফিনেটলি এক্সামে কোশ্চেন পাবে। এটার উপরে আমি মক টেস্ট করে দিয়েছি। মক টেস্ট ছাড়া কিন্তু তোমাদের এগুলো কখনোই মনে থাকা পসিবল না। তো এটাও আমাদের কিন্তু সম্পূর্ণ মুখস্থের পাঠের মধ্যেই আমাদের চলে গেল। ঠিক আছে, ওকে। তো এটা মানে আমি প্র্যাকটিস সেট লাস্টে দিয়ে রেখেছি। ও হ্যাঁ, মক টেস্ট এগুলো লাস্টে, মক টেস্ট এগুলো জন বইটা তোমাদের শেষ হবে, বইটা শেষ হওয়ার লাস্টে যেগুলো রয়েছে এগুলো সব আমি মক টেস্ট, মানে ভ্যারাইটিস অফ মক টেস্ট, প্রচুর মক টেস্ট এখানে দেওয়া রয়েছে। এই মক টেস্ট গুলো তোমাদের প্রচুর মক টেস্ট রয়েছে এখানে। ঠিক আছে, মানে অলমোস্ট প্রায় 500-600 মতো মক টেস্টই রয়েছে। প্রচুর মানে সেটের প্রিভিয়াস ইয়ার সব কোশ্চেনের মক টেস্ট গুলো রয়েছে। তো এই হলো আমাদের হলো যে মুখস্থের পাঠটা আমি আলোচনা করলাম, এই হলো আমাদের সেই মুখস্থের পাঠটা। এবার মুখস্থের পাঠের পরে আমাদের চলে আসবে হচ্ছে বোঝার পাঠ, মানে বুঝে যে করব সেই পাঠগুলো আমাদের কোনটা কোনটা রয়েছে। তাহলে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আমাদের দুটো পার্ট আমাদের থাকবে, একটা থাকবে আমাদের মুখস্থ করার জন্য, আর একটা থাকবে হলো আমাদের বোঝার জন্য। ঠিক আছে, তো আমাদের মুখস্থের পাঠ সম্পর্কে আমি তো এক ধরনের একটা আলোচনা তোমাদেরকে করে দিলাম। এবার বোঝানোর পাঠের ক্ষেত্রে আমরা আলোচনা করব। প্রথমত তো সবার আগে তোমাদেরকে বুঝতে হবে স্টুডেন্টস, যে আমাদের যে ইয়েটা করাচ্ছি, আহ এক সেকেন্ড। তো আমরা যে এখানে ইয়েটা করাচ্ছি, ক্লাসটা করাচ্ছি এখানে যে ইংলিশের উপরে, সেখানে আমাদের বোঝার পার্টটা কি কি রয়েছে। সবার আগে তোমাদেরকে জানতে হবে সেন্টেন্স কয় প্রকার এবং কি কি, সেন্টেন্সের ভাগগুলো। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, কোশ্চেন, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এই জিনিসটা জানতে হবে। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এক কথায় আমাদের কি?
তোমাদের হচ্ছে টেন্স, টেন্স সম্পর্কে অবগত হতে হবে, আর্টিকেল সম্পর্কে অবগত হতে হবে। এগুলো পরীক্ষায় এইভাবে তো আসবে না, এগুলো অবগত হতে হবে, এগুলোর ওপরে পরীক্ষায় কোশ্চেন হয়। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, পার্টস অফ স্পিচ যেটাকে বলে, সেটা সম্পর্কে তোমাদের অবগত হতে হবে। যখন এই টোটাল পার্টটা সম্পর্কে তোমরা অবগত হয়ে যাবে, তখন গিয়ে যেমন আমি তোমাদেরকে আমাদের বইয়ে দেখে দিচ্ছি কোন কিভাবে এগুলো করতে হবে। সিম্পল হিসাবে ইংরেজির উচ্চ এটা একদম বাচ্চাদের মতো করে দেওয়া আছে। যদি মনে হয় যে না এই প্রথম চ্যাপ্টারটা তোমাদের প্রয়োজন নেই, এটা স্কিপ করতে পারো, এটা একদম এখান থেকেই শুরু করতে পারো। পার্টস অফ স্পিচ মানে বলার যে দক্ষতা সেটা কি কি রয়েছে। পার্টস অফ স্পিচ আমাদের কি কি থাকে? 8 ধরনের: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবার হয়টা কি, এখানে যখন তোমরা করবে তোমাদের বাংলাটা যেটা বললাম ভীষণভাবে প্রয়োজন, 1 নাম্বার গেল। সেকেন্ড, বাংলার পাশাপাশি তোমাদেরকে কি করতে হবে, এটাকে খুব ইজিলি বুঝে নিতে হবে। যেমন আজকের এটা এখনকার দিনে স্টুডেন্টসরা অ্যাডভার্ব সম্পর্কে কেউ বলতেই পারে না যে অ্যাডভার্বটা কি। এটা সিম্পল জিনিস, খুবই ইজি জিনিস। কিন থেকে কিনলি করলেই ওটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, বা কোনো কিছু টিপ লাগালেই। তো এই সকল ছোট ছোট জিনিসগুলো সম্পর্কে আজকের ডেটে স্টুডেন্টসরা অবগত হতে পারে না। তো এই ধরনের জিনিসগুলোকে আমাদের আগে বুঝে নিতে হবে যে নাউন কাকে বলে, এর ভাগগুলো কি কি, প্রোনাউন, অ্যাডভার্ব, ভার্ব, গ্রুপস মানে বিভিন্ন ধরনের যে ইয়েগুলো, এই জিনিসগুলো তোমাদেরকে জেনে নিতে হবে। ঠিক আছে? তারপর নলেজ কি ধরনের, অ্যাবস্ট্রাক্ট নাউনের যে ভাগগুলো রয়েছে, দেখো নাউনটাকে খুব সুন্দর করে ভাগ করে আলাদা করে দেওয়া হয়েছে। তারপরে আর্টিকেল সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এ অ্যান্ড দি এর ব্যবহার, এ কোনখানে বসে, দি কোনখানে বসে, এবং সব থেকে যদি বলি এবার তোমাদেরকে আমি কমনের এখানে ধীরে ধীরে কোথায় আসি, যে মুখস্থের পাঠের মধ্যে একটা যেটা আমার মনে পড়লো। দেখো এ অ্যান্ড দি থেকে প্রশ্ন যেটা তোমরা জানো, ছোট থেকে জেনে এসছো, এ কনস্ট্যান্টাইন আগে বসে, অ্যান্ড ভাওয়েলের আগে বসে, দি নির্দিষ্টকরণের আগে বসে। পরীক্ষায় ওগুলো আসবে না, পরীক্ষায় আসবে যেটা ব্যতিক্রমী থাকবে সেগুলো। মানে আমি যদি এক কথায় বলি যে তোমাদের ব্যতিক্রমী বলতে আমি তোমাদের একদম সিম্পল ওয়ার্ডসে আমি তোমাদেরকে বলছি। ধরে নাও বললাম এমএলএ, ঠিক আছে? এমএলএ এর তো এমটা কি, এ আছে, তাহলে এ আমার না হয়ে এমএলএ যদি বলি, একটা পদ, একটা প্রশাসনিক রাজনৈতিক পদ, এই এমএলএ এর আগে আমাদের অ্যান বসবে। কিন্তু এম তো একটা কনসোনেন্ট, বাট আমার যখন উচ্চারণের ক্ষেত্রে আমি বলছি, তাহলে উচ্চারণের ক্ষেত্রে আমার কি হচ্ছে, উচ্চারণের ক্ষেত্রে আমার কি হচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে এম, এম এর কি হবে, এ আগে আসছে ওয়ার্ডটা, তাই না? স্টুডেন্ট জিনিসটা বুঝবে, এ ওয়ার্ডটা আমার আগে আসছে, তাহলে এ ওয়ার্ডটা যদি আমার এখানে আগে আসে, তাহলে আমার কি হবে, এন আগে বসবে, এম পরে বসবে। মানে এম এর জন্য এ বসার কথা, কিন্তু আমার এ না বসে এন বসবে। এই ধরনের যে সকল ব্যতিক্রমী ওয়ার্ড গুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু জানতে হবে। কভারটাকে উঠাও, যাচ্ছি। ঠিক আছে, নেক্সট আমাদের যদি বলি, নেক্সট পার্ট আমাদের কি রয়েছে, এই যে এ এন্ড ডি, এই যে মানে এক কথায় যে ব্যতিক্রমী পার্টগুলো রয়েছে, বিভিন্ন স্থানে যে বসার জন্য যে সকল ব্যতিক্রমী পার্টগুলো রয়েছে, এই ব্যতিক্রমী পার্টগুলো কিন্তু আমাকে, যেমন দেখো ইউকে, ইউকের আগে হিসাব মতো ইউ এর আগে এন বসার কথা, কিন্তু আমার এখানে এন কি বসেছে, না বসেনি, এ বসছে। কেননা এটা কি, এটা আমার একটা কিন্তু ব্যতিক্রমী ওয়ার্ড। ঠিক আছে, এটা হলো আমার এক ধরনের ব্যতিক্রমী ওয়ার্ড। তো এগুলো, তারপরে দি এর যদি আমি ব্যবহার বলি, টিএইচ দি, তো দি এর ব্যবহারের ক্ষেত্রে আমরা নির্দিষ্টকরণ ভাবে আমরা দি এর ব্যবহারকে জানি, কিন্তু এমন কিছু ব্যতিক্রমী ওয়ার্ড আছে যেখানে দি কিন্তু বসে না, বা আমাকে এক্সাক্ট জিনিসটা জানতে হবে। যেমন ধরো দ্য স্টুডেন্ট আই মেট অ্যাট দ্য লাইব্রেরি, মানে এক্স্যাক্টলি লাইব্রেরিতেই ছিল, নির্দিষ্টকরণের যে ব্যবহারগুলো, সেই ক্ষেত্রে আমাদের দি এর ব্যবহার হয়। এই জিনিসগুলোকে আমাদের কিন্তু জানতে হবে। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, কার ক্ষেত্রে এ বসে, কার ক্ষেত্রে অ্যান বসে। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জল, একটা নির্দিষ্ট পরিমাণ, সেই ক্ষেত্রে এ, নির্দিষ্ট পরিমাণ, সেই ক্ষেত্রে আমাদের এর ব্যবহার আমাদের হচ্ছে। তো এই জিনিসগুলোকে কিন্তু আমাদের ক্লিয়ার রাখতেই হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে কিছু এক্সাম্পল রয়েছে, তারপরে তোমার কিছু নিয়ম, এই দেখো এই জিনিসগুলো তোমরা একটু দেখে নাও, একটু খালি স্টুডেন্টস একটু দেখে নাও আগে তোমরা, আমি আগে স্কিপ করবো না, এই জায়গাটা একটু দেখে নাও। আমি কেবলই বললাম যেগুলো পরীক্ষায় এসে থাকে, কোনগুলো এসে থাকে, ব্যতিক্রমী গুলো। নিচেই নিয়মের কিছু ব্যতিক্রমী দেওয়া রয়েছে গ্রুপস এর ক্ষেত্রে, একটু খালি দেখে নাও তোমরা, আরো জিনিসটা ক্লিয়ার হয়ে থাকবে। একটু দেখে নাও, এক সেকেন্ড।
হ্যাঁ, তো কোথায় ছিলাম? যেমন ধরে নাও ইউনিয়ন অফ কান্ট্রিজ, কিছু দেশের সংযুক্তি, যেমন ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, এর আগে হিসাব মতো আমার এ বসার কথা, কিন্তু ইউনাইটেড স্টেটস একটা নির্দিষ্ট কতগুলো সংযুক্ত রাষ্ট্র, তাই নির্দিষ্ট করে যখন বলছে তখন আমাকে কি এখানে কি ব্যবহার করতে হবে? দিয়ের ব্যবহার আমার এখানে করতে হবে। তারপরে যে গ্রুপ অফ সাম লেকস, ইস্ট আফ্রিকান লেক, তারপরে গ্রুপ অফ মাউন্টেন, পর্বতমালা, রকি রেঞ্জ অফ আন্দিস, এই ধরনের যখন কিছু কিছু পার্ট গুলো আমাদের এখানে এসে দাঁড়াবে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দিয়ের ব্যবহারগুলো আসবে। ইমপ্লাইড অফ জিরো আর্টিকেল, এগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। যাই হোক, তারপরে এক্সারসাইজ, তারপরে সেই সকল প্রশ্ন উত্তরগুলো তোমরা মক আকারে করো, 100% ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সিঙ্গুলার প্লুরাল এগুলো বাচ্চাদের জিনিস, এগুলো তো জেনে রাখা তোমাদের আশা করি উচিত। যারা খুবই কম জানো তাদের ক্ষেত্রেও আমি সেই জিনিসগুলো দিয়ে রেখেছি। যেমন ফ্লাই হলে কি হয়, ফ্লাইস হয়, বেবি হলে কি হয়, বেবিজ হয়, পটাটো হলে পটাটো, এগুলো একটু দেখে নেবে। তোমাদের বইয়ের মধ্যে এগুলো দেওয়া রয়েছে। যেমন ওলফ মানে হচ্ছে ওলফ তোমাদের আছে, তারপরে এখানে আছে হাফ আছে, থিপ আছে, থিপ থাকলে থিপস হয়, নাইফ থাকলে নাইফস হয়। যখনই আইএফই পাবো ওখানে আইভিএস আমাদের এখানে যুক্ত হয়। ঠিক আছে, তো এই নিয়মগুলো তোমাদেরকে একটু জেনে নিতে হবে। এগুলো বাংলাতেও দেওয়া রয়েছে সম্পূর্ণটা, সিঙ্গুলার প্লুরাল আবার প্র্যাকটিস সেটও দেওয়া রয়েছে। এগুলো বুঝতে হবে, এগুলো মুখস্থের পার্ট না, এগুলো বুঝতে হবে এগুলো। ঠিক আছে, তারপরে এগুলো ক্লাসিফিকেশন অফ প্রোনাউন, প্রোনাউনের কিছু ভাগ তোমাদেরকে জেনে নিতে হবে। এগুলো তোমরা যে কোনো বইয়ে আশা করি পেয়ে যাবে। যদি না পাও বইয়ের মধ্যে, এখান থেকে নিয়ে নেবে, বইগুলোতে তোমাদের এগুলো পড়ে নিতে হবে। যাই হোক, আমি এগুলো কাজের কথায় আসি। এবার ধীরে ধীরে এগুলো মোটামুটি করে এগুলো এক কথা তোমাদের বুঝে নিতে হবে, বোঝার কোনো শেষ নেই। এগুলো তোমাদের একদিনে তোমরা পারবেও না। যারা ধরে নাও ছোট থেকে এগুলো পড়ে এসছো তাদের ক্ষেত্রে একদম ইজি, কোনো সমস্যা নেই। যারা পড়োনি, ধীরে ধীরে কোনো একাডেমিতে জয়েন হয়ে আস্তে আস্তে এগুলোকে কভার করো। ঠিক আছে, এগুলো একদিনের বিষয় নয়ও যে একদিনে এগুলো পারবে। ওই জন্য আমি প্রথমেই বলে দিয়েছিলাম, যাদের মনে হচ্ছে যে না আমি 50% মার্কস ক্যারি করবো মুখস্থের উপর দিয়ে, ওই জন্য আগে মুখস্থের নাম্বারটাকে কিছুটা ওঠানোর ব্যবস্থা আমি করে দিতে চাইছি। নাম্বার কিছুটা উঠুক, তারপরে যদি কোনো স্টুডেন্টস থাকো যে না হ্যাঁ আমার আগে থেকে এটা জানা আছে বা এখন আমি নতুন করে আবার করবো, তারা প্রথম থেকে এটাকে শুরু করতে হবে। তো শুরু করার ক্ষেত্রে একটাই কথা বারবার বলবো, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু বুঝতে হবে, ঠিকঠাক ভাবে বুঝে করতে হবে, বোঝার পার্টটাকে কমপ্লিট করতে হবে। যাই হোক, এগুলো চলে গেল। এগুলো যে ভার্ব, অ্যাডভার্ব, এই সকল বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে। সাবজেক্টের হিসাবগুলো বুঝতে হবে। অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ একদম ক্লিয়ার রাখতে হবে। পার্টস অফ স্পিচ যদি ক্লিয়ার না থাকে কোনো কিছুই বুঝতে পারবে না। পার্টস অফ স্পিচ যদি ক্লিয়ার না থাকে ডিগ্রিও করতে পারবে না। ঠিক আছে, ডিগ্রির জন্য পার্টস অফ স্পিচ দরকার, অ্যাডজেক্টিভের ব্যবহার দরকার, ডিগ্রি করতে পারবে না। ঠিক আছে, তো ডিগ্রিটা আমাদের একটা পরীক্ষায় আসবেই। ও ডিগ্রিটা পেরিয়ে গেল আমাদের। ডিগ্রিটা একটা ডিগ্রিও জানতে গেলে একদম ক্লিয়ারলি বলি ডিগ্রির এক্সারসাইজ। আচ্ছা, ডিগ্রিটা বেরিয়ে গেছিল। তো আমাদের ডিগ্রিটা কিন্তু দিয়ে শুরু হচ্ছে। ডিগ্রি থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন প্রত্যেকবার আসে। এই ডিগ্রিটা হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ যারা জানবে না ডিগ্রি কিন্তু কখনোই বুঝতে পারবে না। ঠিক আছে, অ্যাডজেক্টিভ যারা জানবে না ডিগ্রি কিন্তু কখনোই তারা কিন্তু বুঝতে পারবে না। তো সেটার জন্য আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ জানতে গেলে ডিগ্রিটা জানতে হবে। তো যাই হোক, এই যে পার্টগুলোর যে টল, টলার, টলেস্ট, লং, লঙ্গার, লংগেস্ট, কোনগুলো মেইন, ফ্রম, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, মোর ইন্টারেস্টিং, এই সকল বিষয়গুলো তোমাদের কিন্তু প্রয়োজন পড়বে। ঠিক আছে, এগুলোর উপরে আমাদের সমস্ত মক টেস্ট দেওয়া রয়েছে। তোমরাও মক টেস্ট অবশ্যই বাড়ির যেগুলো হাতের কাছে বই আছে সেগুলো থেকে কভার করবে। ওকে, এবার আসলো অ্যাডভার্ব। অ্যাডভার্বের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে জেনে নিতে হবে। ঠিক আছে, আমি আর এটা ঘাটছি না, কারণ অলরেডি অনেকটাই ক্লাস টাইম হয়ে গেছে, 40 মিনিটস প্লাস হয়ে গেছে। এবার আমি একদম টু দি পয়েন্টে চলে আসবো। এগুলো সবার আগে বুঝবে যে এগুলো বুঝতে হবে। প্রিপোজিশন। এবার ডাইরেক্ট কোশ্চেনে আসে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস যে সকল প্রশ্নগুলো হয় সেখানে যদি প্রিপোজিশনের ভাগ বা নিয়মগুলো তোমরা না জানো কোনো মতেই পারবে না। যেমন দ্য কাউ লিভ ড্যাশ গ্রাস। পরীক্ষার যখন কোশ্চেন আসবে, পরীক্ষায় কোশ্চেনটা আমাদের কি আসবে যে কাউ কিসের, দ্য কাউ লিভ ড্যাশ গ্রাস, এখানে ড্যাশ থাকবে। তাহলে কি করে? গরু ঘাসে বসবাস করে। অ্যাকচুয়ালি ঘাসের ওপর তো বসবাস করে না। তাহলে বলবে স্যার ঘাসের ওপরে বসবাস করে। আমরা কি বলি? আমরা খাবারের উপরে বেঁচে আছি। তাহলে অ্যাকচুয়ালি ওপরের ইংলিশটা কি? অন। তো এখানে অন বসবে। তো অন এর ব্যবহারটা কি? অন মানে হলো একটা জিনিসের উপরে যদি কোনো জিনিস থাকে, লেগে থাকে, তাহলে সেটা অন হয়। তার উপরে যদি থাকে সেটা ওভার হয়। কোনো জিনিস উড়ে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাবাভ হচ্ছে। তো এই যে ছোট ছোট পার্থক্যগুলো থেকে শুরু করে প্রত্যেকটা, দেখো প্রিপোজিশনের এমনও ফান্ডা হতে পারে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি 5 নম্বরের দিয়ে দেয় না, ওর মধ্যে 3 থেকে 4টা, 10-এর মধ্যে 3 থেকে 4 নম্বর প্রিপোজিশনও আসতে পারে। তো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের কিন্তু এই প্রিপারেশনটা, যেটা কিন্তু ক্লিয়ারলি তোমাদেরকে বুঝতে হবে, তবেই গিয়ে কিন্তু সেটা তোমরা
কভার করতে পারবে বা তোমরা ঠিকঠাক ভাবে এটা কিন্তু প্রিপারেশন নিতে পারবে। আমি কিন্তু এর আগে একটা ইংলিশের বই আমি তৈরি করেছিলাম, হয়তো অনেকের কাছেই আছে, সেটা বহুকাল আগে, কারণ যখন এক্সাইজ কনস্টেবলের এক্সাম হয়েছিল 2019 সালে, তখন আমি এটা করেছিলাম। ওয়ান অফ দ্য বেস্ট সেলার ছিল এটা, তখন পিডিএফ আকারে আমি প্রোভাইড করেছিলাম। তো সেই বইটাও যদি কারো কাছে থেকে থাকে, সেই বইতেও কিন্তু আমি সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার করে রেখেছিলাম। তো সেটাও যদি তোমাদের কাছে কারো কাছে থেকে থাকে, সেগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। আর এখন যেটা আছে সেটা তো অনেক বেশি আমি আউটডেটেড মানে আপডেটেড করে দিয়েছি, এখন যে নতুন বইটা আমাদের রিলিজ হয়েছে, তো এটা তো অবশ্যই বেটারই আছে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের কিন্তু প্রিপোজিশনের ব্যবহারটা, প্রত্যেকটা জিনিসের ব্যবহার লাগবে, এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। এটা 3-4 মাস সময় লাগবে গোটা বিষয়টা কমপ্লিট করতে, এবং এক এক করেই কিন্তু এগুলো কমপ্লিট হবে, একেবারে কখনোই হবে না। বিফোর কখন বসে, এমন কখন বসে, ঠিক আছে, উইদিন কখন বসে, ওভার কখন বসে, তারপরে বিটুইন, আন্ডার কখন বসে, বিটুইন, উইদাউট, বিয়ন্ড, সিন্স, বিসাইড, এই যে প্রত্যেকটা প্রিপোজিশন রয়েছে, এগুলোর আলাদা আলাদা করে প্রত্যেকটার ব্যবহার তোমাদের কিন্তু পার্টিকুলারলি জানতে হবে, তবেই গিয়ে কিন্তু একটা সঠিক প্রিপারেশন তৈরি হবে। তারপরে কি মক টেস্ট, সিম্পল, এই মক টেস্ট গুলো দিতে হবে, দিলে তোমাদের গিয়ে একটা জায়গাতে ঠিকঠাক আসবে। কনজাংশন থেকে খুব কম আসে, বাট আসে না তো কখনোই না, এটা আমাদের কেপি কনস্টেবল বা অন্যান্য জায়গায়, যেমন বাট এবং অ্যান্ড এর মধ্যে পার্থক্যটা কি, সিম্পল কিছু কোশ্চেন্স থাকে, দুটো ওয়ার্ডকে সংযুক্ত করে যায় যে, তাকে কনজাংশন বলা হয়। বাট হচ্ছে দুটো পজিটিভ বা দুটো নেগেটিভ ওয়ার্ড, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ, এই ধরনের যদি কোনো ওয়ার্ডকে আমরা যুক্ত করতে চাই, তখন সেখানে আমাদের বাট বসে থাকে। মানে দু ধরনের ওয়ার্ডকে যখন আমরা এক জায়গাতে পড়বো, তখন বাট বসে। এই যে বেসিক টার্মস গুলো, সেগুলো আমরা কনজাংশনের মধ্যে পাবো। তারপরে আমাদের চলে যাবে হচ্ছে ইন্টারজেকশন, এগুলো দেওয়াই আছে কনজাংশনের যে ভাগগুলো, উড বা রাদার, হোয়াইল, হোয়াইল, স্কার্সলি, হ্যাড, এগুলো। দেন ইন্টারজেকশন, ইন্টারজেকশন কি, আমাদের হচ্ছে মানে কোনো বিষয়ের উপরে ধরো না, আনন্দ, দুঃখ, ভালো, মন্দ, ইন্টারজেকশন ফর জয়, ইন্টারজেক্ট ফর সারপ্রাইজ, ইন্টারজেকশন ফর গ্রিটিং, ইন্টারজেকশন ফর সরো, এরকম সিচুয়েশন কি, যেমন হাই, হাউ আর ইউ নিউ হিয়ার, হে ডোন্ট বি সো রুড, হ্যালো ইজ দেয়ার সামওয়ান হিয়ার। তো এই যে যে আমরা কার্সিটা মেনটেন করি, সেই ক্ষেত্রে যে ওয়ার্ডটা আমরা ইউজ করি, সেটা কি ধরনের ওয়ার্ড হতে পারে, ব্রাভো, কাউকে শাবাশি দেওয়ার জন্য আমাদের এটা ব্যবহার হয়ে থাকে, সারপ্রাইজ, ওয়ার্ড, হে, ও, এগুলো বিষয় থাকে। ইন্টারজেকশন ফর জয়েন্ট, ওয়াও, হুররে, ইপ্পি। তো এই যে ওয়ার্ড, এমন আমাদের আমার মনে আছে ডাব্লিউবি কনস্টেবল মেন্সের গতবারের একটা এক্সাম্পলে এসেছিল সম্ভবত ওয়াও বা কিছু, ওয়াওটা কি ধরনের সেন্সকে আমাদের রিপ্রেজেন্ট করে, এটা এক ধরনের সারপ্রাইজ সেন্সকে রিপ্রেজেন্ট করে। এই ধরনের প্রশ্ন বা আমাদের ডিরেক্টলি কোশ্চিনের উপর দিয়ে আমাদের কিন্তু এগুলো আসতে পারে। নেক্সট কি, উচ, হার্ট মাই সিস্টার, ইন্টারজেকশন অফ সরো অর গ্রিপ, অ্যালাস, এই যে ওয়ার্ড গুলো, এগুলো ডিপেন্ড করে, এগুলো আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যেও চলে আসতে পারে, বা ডিরেক্টলি এই যে ইন্টারজেকশনের যে ওয়ার্ডস গুলো রয়েছে, সেই ওয়ার্ডস গুলোর উপরেও চলে আসতে পারে। ঠিক আছে, তো এগুলো করে নিতে হবে। দেন ইংলিশ সেন্টেন্স, আমি কেবলই যে বললাম, সেন্টেন্স সম্পর্কে আমাদেরকে সঠিকভাবে অবগত হতে হবে। সেন্টেন্স হলো এমন একটা পার্ট যেটার মধ্যে দিয়ে আমাদের সমস্ত বিষয়গুলো আমাদের কমপ্লিট থাকে, যেমন আই এর ব্যবহার, ইউ এর ব্যবহার, হি এর ব্যবহার। অনেকে এটাও পর্যন্ত বুঝতে পারো না যে এখানে লুকস কেন বসলো, হি এর সাথে লুকস কেন বসলো। তো এই জিনিসগুলো ছোট ছোট করে জেনে নিতে হবে তোমাদেরকে। ঠিক আছে, তারপরে সেন্টেন্সের 5 ধরনের ভাগ আমি প্রথমেই তোমাদের বললাম, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোশ্চেন সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এন্ড অপটেটিভ সেন্টেন্স। কোন পার্টটা কোথায় ব্যবহার হয়, এই পার্টটা তোমরা যদি ঠিকঠাক না বুঝতে পারো, না তোমরা পারবে ন্যারেশন, না পারবে ভয়েস চেঞ্জ, না পারবে জয়নিং, তো এগুলোর ক্ষেত্রে এই পার্ট গুলো কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং এগুলো কিন্তু বাংলায় যেখানে যেখানে দেওয়া রয়েছে, এগুলো দেখে দেখে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, ওকে ওকে, তো এই পার্ট গুলো আমাদের কিন্তু লাগছেই। ঠিক আছে, এর বাদেও আমাদের যদি বলি নেগেটিভ আছে, পজিটিভ, এগুলো তো ওয়ার্ড আমাদের চলেই আসছে। এর বাইরেও আমাদের সেন্টেন্স, তারও ভাগ আছে আমাদের। কাইন্ডস অফ সেন্টেন্সের মধ্যে 3টা ভাগের, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। বাংলায় যদি বলি সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। ছোটবেলায় আমরা বাংলাতে এগুলো ইজিলি পড়েছিলাম, একটা নির্দিষ্ট বাক্য, একটা কমপ্লিট, একটা ইনকমপ্লিট বাক্য, আর দুটোই কমপ্লিট বাক্য হলে কম্পাউন্ড সেন্টেন্স হয়। এগুলো কি দ্বারা যুক্ত করা হয়, কি দ্বারা যুক্ত করা হয় না, এইখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা থাকে।
তারপরে জয়নিং এন্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। জয়নিং জানতে গেলে টেন্সের সঠিক ভাগ জানতে হবে, সেন্টেন্সের সঠিক নিয়ম জানতে হবে, জেনে নিলে এখান থেকে তখন ইজিলি করা যাবে। দুটো ওয়ার্ডকে একসঙ্গে জয়েন করাকে জয়নিং বলা হয়। সেটা কি দ্বারা জয়েন হতে পারে, যেমন ধরুন আমি ওখানে যাচ্ছি, সে ওখানে গেছিল, তাহলে আমি এখানে বলতে পারি আমি ওখানে যাচ্ছি এবং সে ওখানে গেছিল। আমি যখনই ওখানে গেলাম এটা দিয়ে সে বেরিয়ে গেল, তাহলে তখনই, তাহলে যখনই তখনই, ওয়েন অ্যান্ড দেন, এই যে বিষয়গুলো থাকছে সেগুলো আমাদের কার মধ্যে পড়ছে, আমাদের জয়নিং এর পার্টের মধ্যে কিন্তু এগুলো আমাদের পড়ছে। ঠিক আছে, জয়নিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, জয়নিং তোমাদের নাউন ক্লজ দিয়ে জয়নিং, নাউন ক্লজ এর কম্পেটেন্ট অ্যাডজেক্টিভ দিয়ে জয়নিং, সমস্ত ধরনের নিয়মগুলো তোমাদের কিন্তু এক এক করে এগুলো দেখে নিতে হবে। জয়নিং থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসার একটা হিউজ চান্সেস রয়েছে। এবার তারপরে আমি চলে যাবো 100% যে সকল কোশ্চেন্স গুলো তোমরা দেখতে পাবে সেই ক্ষেত্রে। নর এগুলো তো দেখতেই পাবে, এখানে প্রচুর রুল রয়েছে। হ্যাঁ স্টুডেন্টস, একদিনে গোটাটা তুমি কভার করা তো ইম্পসিবল। আমি তোমাদের খালি যেটুকুটা দরকার পরীক্ষার ক্ষেত্রে সেইটুকুটা নিয়ে খালি তোমাদের সাথে আমি আলোচনা করব। ঠিক আছে, হাতি ব্যথা ধরে গেল তোমাদের বইটা টানতে টানতে। ফ্রেজ অ্যান্ড ক্লজ, ক্লজ অ্যান্ড ফ্রেজের যে পার্ট গুলো থাকে, হি ইজ আ ম্যান হু ইজ পাওয়ারফুল, এই যে হু ব্যবহার হচ্ছে কার জন্য, ম্যানের জন্য। ঠিক আছে, তারপরে ইটস আ জব হুইচ ইজ রিস্কি, জবের জন্য হুইচ ব্যবহার করা হচ্ছে। মানুষের জন্য হু, অবজেক্টের জন্য হুইচ বা দ্যাট, এই যে নিয়মগুলো রয়েছে এই নিয়মগুলো আমাদের এখানে প্রয়োজন পড়বে। নেক্সট আমাদের কোনটা আছে, মডেলস। মডেলস এর যে ব্যবহারগুলো, মে, শুড, ক্যান, কুড, নিড, ওট টু, শুড, শ্যাল, এই পার্টগুলো তোমাদের এখানে অবশ্যই প্রয়োজন পড়বে। ঠিক আছে, নেক্সট আমাদের যেগুলো আছে, যেমন এখানে দেওয়াই রয়েছে ডেয়ার এর মানে কি, ব্যবহার কি, ইউজ টু মানে কি, ব্যবহার করি, শুডের মানে কি, ব্যবহার করি, শ্যালের মানে কি, ব্যবহার কি, এই পার্টগুলো প্রয়োজন পড়বে এবং এগুলোর উপরে মক টেস্টও তোমাদের কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে। যেটুকু বলছি এটুকু কমপ্লিট করো। তোমাদের বললাম তো আনকমন তো বাদই দাও, এটুকুটা কমপ্লিট করলে তোমাদের সিজিএল লেভেল অফ দি প্রিপারেশন তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার মাদার অফ ইংলিশ যেটাকে আমি বলে থাকি, সেটা হলো তোমাদের হচ্ছে টেন্স। টেন্স হলো এমন একটা পার্ট যেটা থেকে তোমাদের মানে না জানলে কোনো কিছুই কমপ্লিট না। বাট আমি আমার একটা ভিডিও রয়েছে ইউটিউবে, তুমি কাইন্ডলি সার্চ করে নিও স্মার্ট গ্যালাক্সিতে গিয়ে, টেন্সের উপর একটা ভিডিও করে দিয়েছিলাম। মনে হয় আমার ওটা 40 মিনিটের ভিডিও ছিল। আমার মনে হয় লাইফে যদি কেউ কোনদিন টেন্স না বুঝতে পারে 40 মিনিটের মধ্যে টেন্স কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওটা একবার দেখে নিও। অবশ্যই এখান থেকে আমি এটা করে দিচ্ছি এবং এই বইয়ের মধ্যে যে যা যা রয়েছে সেটা দেখিয়ে বুঝে নাও যে কিভাবে তোমাদেরকে এই জিনিসগুলো কমপ্লিট করতে হবে। সব থেকে ভালো আগে বলতে ইংলিশের উপরে যদি কারো দখল একদম না থাকে, সত্যি কথা বলতে এটা একবারে হওয়ার জিনিস না এটা। তো এটা তোমাদের কিন্তু ধীরে ধীরেই কমপ্লিট করতে হবে, একটা গাইডেন্স নিয়ে কিন্তু প্রপারলি কমপ্লিট করতে হবে। আমাকে সবাই বলে স্যার আমি ইংলিশে খুব দুর্বল। আজকে আমি সকালে একটা এসএমএস দেখলাম, আমাকে আমার অফিস স্টাফ পাঠিয়েছে, স্যার আমি ইংলিশে খুব দুর্বল। একটাই প্রশ্ন, স্যার আমি তো বাবা আমি কি করব বলো, তুমি দুর্বল, তোমাকে ক্লাস করতে হবে। তুমি যদি বলো স্যার আমাকে কমন দিয়ে দেন, আমি অঙ্কে দিয়ে দিতে পারবো, রিজনিং এ দিয়ে দিতে পারবো, দেখো যদি পারো তো পারলে ওগুলো বুঝে নাও, ইউটিউব থেকে বুঝে দিতে পারবে, আমি তো বোঝাচ্ছি সেগুলো ঠিকই আছে। ইংলিশ এমন একটা, জিকে যেমন, হ্যাঁ জিকে আমি বলে দিলাম এখান থেকে এটা পড়ো, ইংলিশ হবে না, ফালতু বলে লাভ নেই, এটা ঠিকঠাক আস্তে আস্তে কমপ্লিট করতে হবে। আমি দুর্বল ওটা জেনে আমার লাভ নেই, আমার লাভ হচ্ছে রেগুলার তুমি যদি আমার এখানে এসে ক্লাসগুলো করতে পারো, তারপরে রেসপন্সিবিলিটি আমার কিভাবে করাতে হবে। আদারওয়াইজ এটা পসিবল না। ঠিক আছে, এটা কখনোই পসিবল না যে একদিনের মধ্যে গিয়ে বা কিছুক্ষণের মধ্যে সেই জায়গাটা কমপ্লিট করে দেওয়ার। তো শর্টকাট যেটা এখনকার দিনের জেনারেশনের মধ্যে শর্টকাট জিনিসটা চলে এসছে, মানে কত বড় যে ক্ষতি করছে সেটা তো আমি বুঝতেই পারি। তো এই শর্টকাটে কোনো কিছুই বাস্তবের কোনো মানে কিছুই হবে না। এই জেনারেশনটাই ধীরে ধীরে কোলাপস করে যাবে এবং ফিউচারটাকেও আরো কোলাপস করে দেবে। তো বেসিক জিনিস হচ্ছে এই জিনিসগুলোকে আগে জানতে হবে, সঠিকভাবে বুঝতে হবে, তাহলে কিন্তু গিয়ে এই জিনিসগুলো ক্লিয়ার হবে। তো যাই হোক, এই টেন্স থেকে তো পরীক্ষায় প্রশ্ন হয় না, টেন্স না জানলেই ন্যারেশন পারবে না। এবার চলে এসছে আমাদের পরীক্ষার প্রশ্ন, ন্যারেশন। ন্যারেশন থেকে পরীক্ষায় 100% পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। ন্যারেশন থেকে কোনো বাদ যায় না। বা আমাদের ন্যারেশনের যদি পার্ট বলে দেখো, ইনডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ, এখানে আমাদের যে ভাগগুলো রয়েছে, যে কোথা থেকে কোনটা চেঞ্জ হবে থেকে শুরু করে টেন্সের যে ব্যবহারগুলো রয়েছে, মডেলসের যে ব্যবহারগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটা কেসেসে আমাদের সেন্টেন্স থেকে শুরু করে টেন্স সম্পূর্ণটার ব্যবহার আমাদের এখানে প্রয়োজন পড়বে, সম্পূর্ণটার ব্যবহার প্রয়োজন পড়বে। তারপরে চলে আসবে আমাদের মক টেস্ট, হিউজ নাম্বার অফ মক টেস্ট তোমাদের দেওয়া রয়েছে, এগুলো তোমাদেরকে কভার করতে হবে। বাকি তোমরা এর বাইরেও যখন কভার করবে, ইউটিউবের বিভিন্ন ফ্রি প্ল্যাটফর্ম রয়েছে, সেখান থেকে তোমরা কভার করে নেবে যে বই আছে। তারপরে আসলো আমাদের ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জ লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট আমাদের যেটা পার্ট আমাদের কমপ্লিট করতে হবে সেটা হলো আমাদের হচ্ছে
ভয়েস চেঞ্জ। ঠিক আছে, তো এগুলোর পরে আমাদের মনে হয় মুখস্থের পার্টটা রয়েছে, যেটা আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম। বাকি তো চলে গেল। এই অবধি আমাদের আছে, দেখি কারেকশন অফ এরর। আচ্ছা আচ্ছা, এটা তো সব, এটা মিসলেনিয়াস পার্ট। কারেকশন অফ এরর মানে ভুল বের করো। তো ভুল বের করতে গেলে আমাদের ঠিক জানতে হবে, আর ঠিক জানতে গেলে সব করতে হবে। তো এখানে কোনো রকম কোনো নিয়ম নেই, টেন্সের নিয়ম, ক্লজের নিয়ম, সব নিয়ম এখানে আছে, যত রাজ্যের নিয়ম সব আছে। সবের মধ্যে দিয়ে তোমাদের যে ভুলটা আছে সেই ভুলটাকে বের করতে হবে। তো কারেকশন অফ এরর যখন তোমরা মক টেস্ট গুলো দেবে, মক টেস্টে ডাইরেক্ট চলে যাচ্ছি। এই মক টেস্ট গুলো যখন দেবে, দেখবে যে কোথায় ভুল আছে। কোনো বিচিত্র নেই কোন জায়গাতে ভুল আছে, যে কোনো জায়গায় থাকতে পারে। তার আগে আমাদের কোনগুলো কভার করতে হবে, যেটা আমি বললাম, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ যা রয়েছে সব কিছু করতে হবে। তারপর পাংচুয়েশন থেকে তোমাদের একটু হাই লেভেল এক্সাম গুলোতে কোশ্চেন আসে। এই পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে তোমরা যদি মনে করো যে না ওভারলোড হয়ে যাচ্ছে, পাংচুয়েশনটা তোমরা এখান থেকে বাদ দিতে পারো। ঠিক আছে, পাংচুয়েশনটা, স্পেলিং তো তারপরে চলে আসলো, এটা মুখস্থের পাঠ। তো যাই হোক, আমি মোটামুটি যে ভিডিওটা করে রাখলাম, ভিডিওটা তো অবশ্যই থেকেই যাচ্ছে, কোথাও উড়ে যাচ্ছে না। তোমরা আস্তে আস্তে ভিডিওটা আবার রিভাইন্ড করে দেখে নিয়ে লিখে নিও যে কোন কোন পার্ট গুলো তোমাদের পরীক্ষায় প্রয়োজন পড়ছে। পাংচুয়েশন খালি এখানকার দেখলাম, যেটা তোমাদের আমার মনে হলো যে না এটা যে খুব একটা বেশি প্রয়োজন তা না, ওটাকে তোমরা চাইলে স্কিপ করতে পারো, একটা চ্যাপ্টার না স্কিপ করে তোমরা সেটা কন্টিনিউ করে পড়েও নিতে পারো। তো দ্যাটস ইট, এই ছিল আমাদের ক্লাসটা। আজকের ক্লাসে দেখলাম ম্যাথের মতো তো এক্সাইটমেন্ট আমি দেখতে পেলাম না, কারণটাও আমি জানি খুব ভালো করে, কারণ ইংলিশটা দেখে এমন খুব কম স্টুডেন্টস আছে যারা বলবে যে স্যার আমি একদমই ভয় পাই না, একটু একটু ভয় সবার মধ্যেই কাজ করে। ঠিক আছে, চেষ্টা করো ভিডিওটা আরো 2-3 বার করে দেখে নেওয়ার। যদি কোনো ডাউট থাকে ডেফিনেটলি জানাও, আমি তো কোথাও যাচ্ছি না, আমি এখানেও অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। তো ডিয়ার, আজকের মতো এতটাই। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, তোমাদের কোনো চ্যাপ্টার নিয়ে। কালকে আমি চেষ্টা করব মোটামুটি 11টা থেকে 11:30টার মধ্যে তোমাদের সাথে যুক্ত হওয়ার, এবং সেখানে আমি যেটা কমপ্লিট করব সেটা হলো আমাদের সায়েন্স থেকে কোন কোন পার্টগুলো পড়তে হবে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, কোন থেকে কোন মাস, এগুলো এক করে আলোচনা করতে থাকবো। তো অবশ্যই ফলো করে রাখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং যারা ইউটিউবে দেখছো অবশ্যই শেয়ার করে দিও, ফেসবুকে যারা দেখছো অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। ডাউট থাকলে কমেন্ট সেকশনে কিন্তু স্টুডেন্টস জানাবে। ঠিক আছে, ডাউট থাকলে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। ওকে।